আসসালামু আলাইকুম। সুপ্রিয় আহ, দর্শকবৃন্দ, আজকে আমাদের 26তম এপিসোডে স্কলার আলাপে সবাইকে স্বাগতম। আপনারা জানেন আমরা প্রতি সপ্তাহের একই সময়ে আমরা দেশ এবং বিদেশের স্বনামধন্য স্কলারদের আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। আমরা জানতে চেষ্টা করি তাদের জার্নি, তাদের থেকে আমরা কিছু শিখতে চেষ্টা করি। যারা জুনিয়র গবেষক আছেন তাদেরকে ইন্সপায়ার করার জন্য আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে তথ্য টিপস নিতে চেষ্টা করি, যেটা আমরা ইতিমধ্যেই গত 25টি পর্বে চেষ্টা করেছি এবং ভবিষ্যতে পর্বগুলোতেও চেষ্টা করব। তো আজকে আমাদের এই পর্ব রাঙাতে আমাদের সাথে উপস্থিত আছেন ঠিক তেমনি একজন স্বনামধন্য গবেষক, যিনি সম্প্রতি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি গবেষণায় যে টপ সাইটেড যে গবেষকদের লিস্ট করা হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড যার যার সেক্টরে, স্যার নিজ সেক্টরে টপ 2% সাইটেটেড একজন সায়েন্টিস্ট। বাংলাদেশের 26 জনের মধ্যে উনি অন্যতম। তো আমি কথা না বাড়িয়ে আমাদের আজকের গেস্টকে পরিচয় করে দিই। আমাদের আজকের গেস্ট ডক্টর মির্জা হাসানুজ্জামান, প্রফেসর অফ অ্যাগ্রোনমি, শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি, বাংলাদেশ। স্যার আসলে স্যারকে আমি ব্যক্তিগতভাবে চিনি। তো স্যার একজন খুবই প্যাশনেট একজন গবেষক। শিক্ষক তো অবশ্যই, কিন্তু গবেষণায় স্যারের আসলে এই রিপোর্টের আগেও আমি শুধুমাত্র এই গবেষণার মাধ্যমেই আসলে স্যারকে কিন্তু চিনি, এবং যারা এই গবেষণায় বাংলাদেশে কাজ করতেছে এবং প্রত্যেকেই যারা প্রমিনেন্ট, স্যারকে হয়তো সবাই চিনেন। তো আর আমি আসলে আজকের এই প্রোগ্রামের সময় ক্ষেপণ না করে আমি সরাসরি স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? জি, আমি আলহামদুলিল্লাহ। সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাই আজকে। যদিও আমরা প্যান্ডেমিকের মধ্যে এটা এবার হয়তো বিশ্ববাসী পালন করছে, তো যারা খ্রিস্টান ধর্মাবলী আছে তাদের সবাইকে আমি বড়দিনের শুভেচ্ছা জানাই, এবং এটা তো বিজয়ের মাস, বিজয়েরও শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে পার্সোনালি ধন্যবাদ জানাচ্ছি। আর যারা শুনছেন দেখছেন তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আমাদের কথাগুলো শোনার জন্য, এবং আশা করি ওনারাও আইডিয়া শেয়ার করবেন এবং প্রশ্ন থাকলে আমাদেরকে করবেন। ধন্যবাদ স্যার। সো স্যার, আমরা যেমনটি বলেছিলাম, আমরা স্যারের সাথে আজকে প্রায় 1 ঘন্টা খুবই কার্যকরী 1 ঘন্টা কাটানোর চেষ্টা করব। তো আমাদের আলোচনা এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। আমরা অনুষ্ঠানের কোনো একটি পর্যায়ে আপনাদের উত্তরগুলো, প্রশ্নগুলো নিয়ে নেব এবং চেষ্টা করব সেইগুলোর উত্তর আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে নিতে। তো আমরা যেটা এই প্রোগ্রামের চেষ্টা করি সেটা আপনারা ইতিমধ্যে জানেন, আমরা কিন্তু রেগুলার এই স্কলার আলাপ ছাড়াও আমাদের বিভিন্ন গবেষণার ট্রেনিং প্রোগ্রামও অ্যারেঞ্জ করি। ইতিমধ্যে আমরা অনেকগুলো ফ্রি দেশে বিদেশের ট্রেনারদের নিয়ে অনেকগুলো প্রোগ্রাম করেছি। তো আমরা ভবিষ্যতেও করব। আমরা দেশে বিদেশে যারা স্বনামধন্য ট্রেনার, স্বনামধন্য গবেষক আছেন তাদের সামনে তাদেরকে উপস্থাপন করার চেষ্টা করব। তো হাসানুজ্জামান স্যার, আপনি আমাদের দেশের বর্তমান যে প্রেক্ষাপট, আমি বলবো যে আপনি আসলে খুব অল্প বয়সে কিন্তু এই জায়গাটাতে এসেছেন। আমি যাদের অনেকেই চিনি যারা কিন্তু আসলে একটা বড় লম্বা পথে আপনার মতন এই জায়গাতে আসা আসলে আসীন হয়। তো স্যার, এত অল্প বয়সে এই যে এত স্বনামধন্য গবেষণা, আপনি প্রায় 100টি স্বনামধন্য পিয়ার রিভিউ জার্নালের এডিটর এবং রিভিউয়ার, পাশাপাশি আপনার প্রচুর গবেষণা আমরা দেখেছি প্রায় 160টির উপর, তাছাড়া অনেক প্রচুর বই। তো স্যার, এই গবেষণার যে আগ্রহটা আমাদের দেশে আপনারা সবাই জানে, আমি যেহেতু আমরা একাডেমিতে সবাই আছি, সবাই শিক্ষকতা যখন আসে আসলে আমাদের দেশের যে একাডেমিয়াটা, সেখানে কিন্তু আসলে একাডেমিক কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রম সব মিলিয়ে আসলে খুবই স্ট্রেসফুল, এবং আমি বলবো যে গবেষণায় যে খুব সহায়ক সেটা আসলে বলার সুযোগ কম। তো তাই এই বাস্তবতার মধ্যে থেকেও আপনি এই ব্যতিক্রম যে একটা ধারা বা ব্যতিক্রম একজনদের মধ্যে অন্যজনের মধ্যেই একজন, সেটা স্যার, এই গল্পটা শুরুটা কিভাবে, বা এই আগ্রহটা বা এই জায়গায় ব্যতিক্রমদের মধ্যে একজন হওয়ার গল্পটার শুরুটা আমরা জানতে চাই। ধন্যবাদ, খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন। এবং আসলে সত্যি কথা কি, আমি সবসময় কিন্তু আমি নিজেও কিন্তু মানে আমাদের ইয়াং জেনারেশন যারা, তাদের নিয়ে বেশি আশাবাদী। আসলে এই সময়টা কিন্তু আমাদের কাজ করার এনার্জি থেকে শুরু করে সবকিছু কিন্তু বেশি থাকে। তো সুতরাং আমার মনে হয়
সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য যে এই সময়টা যে খুব ভালোভাবে কাজে লাগাবে সেই কিন্তু এগিয়ে থাকবে। কারণ হলো দেখেন, আমার বয়স যখন 50-60 হয়ে যাবে, তখন যদি আমার অনেক ফান্ডিংও থাকে বা অনেক সুযোগ সুবিধা থাকে, আমি কিন্তু এই পেসে কিন্তু কাজ করতে পারবো না। তো যার ফলে আমার ক্ষেত্রে আমি যেটা বলবো যে আমি গবেষণা শুরু করেছি, মানে একেবারে মানে ফর্মালি শুরু করেছি আমার যখন মাস্টার্স শুরু করি 2004-এ, তখন থেকেই শুরু করেছি ফর্মালি আসলে, মাস্টার্স থিসিস থেকে শুরু করে, এরপরেই তো কাজকর্ম শুরু হয় আসলে। তো আরেকটা বিষয় হলো কৃষিতে ভর্তি হওয়ার কারণে কিন্তু আমার এই সুযোগগুলো কিন্তু আরো অনেক বেশি বেড়ে গেছে। আপনারা অনেকেই জানেন যে কৃষি কিন্তু একটা টেকনিক্যাল এডুকেশন, এবং এখানে আমাদের নিজেদের গবেষণা করতে হয়, আমাদের ছাত্রদের গবেষণা করাতে হয়, কারণ প্রত্যেকটা ছাত্রেরই কিন্তু থিসিস করতে হয়। তো তো যাই হোক, আমি যখন মাস্টার্স শুরু করি এখানে, তখন থেকে আমার মানে গবেষণার প্রতি একটা মানে যোগ তৈরি হয়েছে, এবং ভালো লাগা তৈরি হয়েছে যে না, গবেষণার মধ্যে এমন কিছু আছে যেটা আমার জন্য খুব মানে মানে সহায়ক, বা এবং আমি আমার মনে হয়েছে যে আর যেহেতু আমি গ্রামের ছেলে ছিলাম, কৃষির সাথেই সবসময় জড়িত ছিলাম, এখানে এসে যখন দেখলাম যে না, কৃষির উন্নয়নের জন্য আমাদের অনেক কিছু করার আছে, আমরা অনেক পিছিয়ে আছি অনেক ক্ষেত্রে, এবং এখানে ইচ্ছা করলে অনেক কিছু করা যায়। হ্যাঁ, তো যার ফলে এই আগ্রহটা তখন থেকে তৈরি হয়েছে। এবং যখন আহ আহ, আমি 2009-এ যখন জাপানে যাই পিএইচডি করতে, মনোবস স্কলারশিপ নিয়ে, মনোবুকারশু, তো তখন থেকে ওই ল্যাবে যখন যাই, তখন আমি আমার বিশ্ববিদ্যালয়ে যে ধরনের কাজ করে গেছি এবং তার সঙ্গে একটা লিঙ্ক করার সুযোগ পেয়েছি ওখানে, যে আমার এই কাজগুলোর অ্যাডভান্স স্টেজে আরো কিছু করা যায় কিনা, সেই বিষয়গুলোকে আমি নিজেই বেছে নিতে পেরেছি আমার কাজের মানে ক্ষেত্রটা। তো যার ফলে এই দুইটার একটা মানে মানে সামঞ্জস্যতা তৈরি হয়েছে বলেই আমার এই কাজগুলো আমি বেশি বেশি করতে পেরেছি। এবং আমার যে গবেষণার যেটা বিষয়, যে আমাদের ফসলের যে যে ধরনের মানে পরিবেশগত যে সমস্যাগুলো হয়, সেই সমস্যাগুলো থেকে গাছ কিভাবে তাকে বাঁচাতে পারে বা খাপ খাওয়াতে পারে, তো এই বিষয়টাই কিন্তু এখন, যেহেতু আমাদের ক্লাইমেট চেঞ্জ একটা বড় বিষয়, এবং এর সঙ্গে কিন্তু অনেক মানে অনেকভাবে জড়িত এই আমার এই গবেষণার বিষয়টা, যার ফলে আমার আগ্রহটা আরো বেড়ে গেল। আর সবচেয়ে বড় কথা হলো যে ওখানে ওই সময়টা, বিশেষ করে আমার পিএইচডি এই সময়টা আমি যথেষ্ট পরিশ্রম করেছি। মানে এইটা আমি আমার ইয়াং জেনারেশনকেও বলি, বা আমার যারা ইয়াঙ্গার কলিগ আছে তাদেরকেও বলি, যে এই সময়টা যত বেশি কাজে লাগানো যাবে সে তত বেশি ভালো করতে পারবে। তো আরেকটা বিষয় হলো যে কেন আমি এত কাজ করতে পারলাম, আরেকটা বিষয় হলো যে এটা আমার সৌভাগ্যই বলবো যে অল্প বয়সে আমি কিছু মানে ভালো কোলাবোরেশন তৈরি করতে পেরেছি বিদেশি এবং দেশি ল্যাবগুলোর সঙ্গে। এবং আমার ল্যাবেই আমার খুব বড়সড় একটা গ্রুপ রয়েছে আমার ছাত্রদের নিয়ে, আমি তাদেরকেও ইন্সপায়ার করার চেষ্টা করেছি যতটুকু সম্ভব, যে তারাও যেন কাজের মধ্যে থাকে। হ্যাঁ, তো যার ফলে আপনি সবসময় মানে মানে হয়তো খেয়াল করবেন যে ভালো মেন্টরিং না করতে পারলে কিন্তু আমাদের দেশের ছাত্র বলেন বা ইয়াঙ্গার কলিগ বলেন বা যারাই বলেন না, তারা কিন্তু কাজে ইন্সপায়ার্ড হবে না। তো আমি নিজে কাজ করার চেষ্টা করেছি, যতটুকু সম্ভব আমি করার চেষ্টা করেছি, এবং আমি আমার মানে ইয়াঙ্গার কলিগদেরকে বা আমার স্টুডেন্টদেরকে চেষ্টা করেছি তার চেয়ে ভালো কাজ যেন তারা করে। কারণ আমার হয়তো লিমিটেশন ছিল। এখন তো আমাদের সত্যিকার অর্থে আমি যদি বলি যে 2004-05 সালে আমরা যে ধরনের ফেসিলিটি পেয়েছি, এখন কিন্তু এটা কিন্তু স্বীকার করতে হবে, আমরা অনেক লিমিটেশনের কথা বলি, কিন্তু আমাদের অনেক ফান্ডিং এসছে এখন দেশ দেশ বিদেশে, অনেক ফান্ডিং, আমরা ফান্ডিং এর জন্য অ্যাপ্লাই করতে পারি। এমনকি আমাদের সরকারও কিন্তু আমাদের গবেষণার জন্য আগের চেয়ে কিন্তু এখন অনেক বেশি সাপোর্ট দিচ্ছে। তো কিন্তু কথাটা হলো যে আমাদের সীমিত মানে ফেসিলিটি, কিন্তু আমাদের এই মানে সময়টাকে কত ভালোভাবে ব্যবহার করতে পারবো আমরা, তার উপরে নির্ভর করবে আপনার সাকসেস বলেন আর যাই বলেন না কেন, বা গবেষণার যেই মানে আউটপুট। তো এটার যদি এক কথায় উত্তর দিতে চাই যে কেন, এটা হলো যে আমরা অনেক পরিশ্রম করেছি আর কি, এবং পরিশ্রম এবং হলো কোলাবোরেশন দুইটা মিলেই কিন্তু আমাদের এই এই মানে ধারাটা অব্যাহত আছে আর কি। আমি তাই মনে করি। ধন্যবাদ, খুবই চমৎকার ভাবে আসলে উপস্থাপন করেছেন, আমি শুনলাম। আসলে এটা যেটা আমরা বুঝলাম সেটা হচ্ছে এখানে শুধুমাত্র আসলে পরিশ্রমেও না, আসলে গবেষণায় ডেভেলপমেন্টে কোলাবোরেশন অনেক বড় একটা ভূমিকা রাখে। আসলে একা একা গবেষণা করে বা
একটা ইনস্টিটিউটকে ঘিরে যদি শুধু আর সময় কাটানো হয়, যত পরিশ্রম করা হোক, এটা গাইডেড ওয়েতে আসলে যায় না, এবং গবেষণার মানকেও আসলে মনে হয় ওই পর্যায়ে নিয়ে যাওয়া যায় না। কোলাবোরেশনে যেটা সম্ভব, ডাইভার্সিফাইড ইনসাইটস তখন নিয়ে আসা যায়। ধন্যবাদ। তো স্যার, আরেকটা বিষয়, আপনার যে গবেষণার আরেকটা তৃপ্তির জায়গা আমি বলবো, যেমন আমরা যারা সোশ্যাল সায়েন্সে গবেষণা করি, তো আমাদের গবেষণাগুলো অনেকগুলো, বেশিরভাগই কিন্তু অনেক কিছুই আছে আমরা নিজেরাও জানি, হয়তো ভালো জায়গায় যদি ইন্ডেক্সও হয়, কিন্তু অনেকটা আসলে এগুলো টেক্সটে সীমাবদ্ধ, বা এটার ইমপ্লিকেশন যেটা বলি আমরা, প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন, সেটার আসলে সীমাবদ্ধতা কিন্তু অনেক বেশি, লিমিটেশন আছে এটা। তো আপনাদের গবেষণা কিন্তু এই জায়গাটাতে একটু ভিন্ন। বাংলাদেশের মতন যে ক্লাইমেট চেঞ্জে আমি গতকালই দেখছিলাম যে এনভায়রনমেন্টাল পারফরমেন্স যে ইন্ডেক্স আছে লেটেস্ট যেটা, এটা দেখলাম বাংলাদেশ 168তম, 179টা দেশের মধ্যে, খুবই খারাপ অবস্থা। তো এই জায়গা থেকে কিন্তু মানে আপনাদের মতো গবেষকদের, বিশেষ করে যারা এই বিশেষায়িত এই কৃষি গবেষণায় যারা জড়িত, তাদের কিন্তু কন্ট্রিবিউট করার জায়গাটা অনেক বেশি, এবং তাদের কন্ট্রিবিউশনটা অনেকটা আমাদের যে ভালনারেবল এনভায়রনমেন্ট বা এই যে ক্লাইমেট চেঞ্জ, সেই জায়গাটাতে কিন্তু আসলে প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন বেশি। তো এইরকম কোনো প্রজেক্ট বা আপনার কোনো অভিজ্ঞতা যেটা আসলে আপনার খুব ভালো লাগে, যে হ্যাঁ, এই গবেষণা থেকে এই এই জায়গাটা আমি দেখেছি এবং এটা আমার গবেষণার অন্যতম অর্জন, এরকম অভিজ্ঞতা যদি শেয়ার করতেন। ধন্যবাদ। এটা, হ্যাঁ, এটা তো অবশ্যই একটা মানে অ্যালার্মিং আমাদের দেশের জন্য, যে আহ, যে আমাদের যে এনভায়রনমেন্টাল যে পলিউশন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বরাবরই কিন্তু আমরা পিছিয়ে আছি এই ইন্ডেক্স গুলোতে, এবং আমাদের আমরা সচেতন না। একটা হলো যে আর কিছু কিছু কারণ আছে, এগুলো খুব সহজেই আমরা মানে এটা যে দূর করতে পারবো তা না, যে আমাদের আপনার জনসংখ্যা অনেক বেশি, তাই না? এই জনসংখ্যার মধ্যে আমরা এত ক্রাউডেড পপুলেশন, এবং আমাদের আরবানাইজেশন, হ্যাঁ, এই যে শহরে এত বেশি মানুষ, এত ট্রান্সপোর্ট। সুতরাং এটা যে হুট করে বললেই হবে না যে আমরা এটা মানে রাতারাতি মানে এটা দূর করে ফেলবো। এখানে কিন্তু মানে আপনি এনভায়রনমেন্টের কথা চিন্তা করলে কিন্তু অনেক বিষয় এখানে চলে আসে। এক হলো যে আমরা আমাদের ট্রান্সপোর্ট সিস্টেম, আমাদের মানে ওয়াটার বডিজ গুলো আছে, এগুলো আমরা কিভাবে ব্যবহার করছি সেটা, আমাদের মানে জনসংখ্যা বেশি কিন্তু রিসোর্স কম, সেগুলোকে আমরা কিভাবে ব্যবহার করি। এবং আপনি যদি চিন্তা করেন যে ইকো ফ্রেন্ডলি ওয়েতে কিছু একটা করবেন, সেটারও কিন্তু খরচ থেকে শুরু করে ম্যানেজমেন্ট, এই বিষয়গুলো আছে। তো এইটা হলো ইভেন এখানে শুধুমাত্র যে গবেষণা বা বা এই যে বা বিজ্ঞান এই বিষয়টাই জড়িত তা না, এখানে কিন্তু বড় একটা ভূমিকা হলো পলিসি এবং আপনার ম্যানেজমেন্ট, এই বিষয়গুলো জড়িত। তো গবেষণার দিক থেকে আমরা বলবো যে প্রথমে তো গবেষণার একটা জিনিস যদি আমরা নিয়ে গবেষণা করি, প্রথমে কিন্তু তার প্রবলেমটাকে আইডেন্টিফাই করতে হবে আসলে, যে প্রবলেমটা আসলে কোন জায়গায়। এবং আমি তো বললাম যে যে কোনো একটা সমস্যারই কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু ডাইমেনশন থাকে কিন্তু। যেমন পরিবেশ নিয়েই যারা গবেষণা করে, দেখবেন যে আপনি যারা আপনার পরিবেশ বিজ্ঞানে তারা তো করে, কৃষি বিজ্ঞানী তারাও করছে, আবার দেখবেন যে যারা কেমিস্ট তারাও করছে, যারা ইভেন মেডিকেলের অনেক স্টুডেন্টও দেখবেন যে আপনি তাদের পরিবেশ নিয়ে গবেষণা করছে, যে হেলথের উপরে তার কি হ্যাজার্ড। তো আপনি দেখবেন যে প্রত্যেকটা শাখায় কিন্তু ভালো ভালো বিজ্ঞানীরা রয়েছে, কিন্তু তারা তাদের মতো করে গবেষণাগুলো করছে, যার ফলে কিন্তু আমি প্রথমেই বলেছি কোলাবোরেশনের বিষয়টা। সুতরাং আমার মনে হয় যে বাংলাদেশে এই মানে সময়টা এখন এসছে, কিভাবে মাল্টি ডিসিপ্লিনারি একটা মানে মানে গবেষণা ওই দিকে আমরা কিভাবে এগোতে পারি, যে সবাই মিলে বসে একটা মানে প্রবলেম আমরা আইডেন্টিফাই হোলিস্টিক করবো, অ্যাপ্রোচ। তারপরে হ্যাঁ হোলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে কাজটা করলে পরে তখন প্রত্যেকের যে এক্সপার্টাইজ আছে সেগুলোকে ব্যবহার করে আমরা ভালো কিছু একটা পাবো। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে যে অনেকে গবেষণা তো নানান ধরনের ধরন আছে, আপনার বেসিক রিসার্চ আছে, আপনার অ্যাপ্লাইড রিসার্চ আছে, তাই না? তো জি। এখন সরি এখন হুট করে আমরা অনেক সময় বলে ফেলি যে আমার এই গবেষণার ফিল্ডে কি অ্যাপ্লিকেশন, মানে গবেষণার সমস্ত গবেষণার অ্যাপ্লিকেশন কিন্তু রাতারাতি ফিল্ডে অ্যাপ্লিকেশন করা যাবে না। ইভেন আপনি ইভেন একটা ওষুধও যে আবিষ্কার করেছে, কিন্তু এটা নিয়ে কিন্তু অনেক বছরের পর বছর গবেষণা করে কিন্তু একটা ওষুধ বাজারে আসবে, তারপরে এটা কিন্তু অ্যাপ্লাই করবে। আমরা জমিতে সার দিই, সেই সারও কিন্তু একসময় যখন সার আবিষ্কার হলো, তারা অনেক গবেষণা করেছে, প্রায় 50 বছর গবেষণা করে পরে তারা হয়তোবা তারা বললো যে এই সারটা এখন মাঠে দেওয়া যাবে। আমরা তো আজ থেকে 100 বছর আগেও তো আমরা জমিতে ওইভাবে সার দিতাম না। তো সুতরাং আমাদের এখানে একটা যেটা সমস্যা, আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে অনেক সময় যেটা হয় যে
ফান্ডিং এর বেলাও যেটা হয় যে এটা সরাসরি মাঠে কি অ্যাপ্লিকেশন, আসলে সরাসরি মাঠে অ্যাপ্লিকেশন অনেকগুলো গবেষণা করার পর ওখান থেকে তারা যাচাই বাছাই করে এবং হোলিস্টিক অ্যাপ্রোচ যেটা আপনি বললেন সবকিছু নিয়ে তারপরে তখন ডিসিশন নিতে পারবে যে এই টেকনোলজিটা কি ফর্মে এটা কি, এবং একটা বেসিক রিসার্চে যেটা বের হয়ে আসবে সরাসরি এই ফর্মে কিন্তু আমি মাঠে দিয়ে দিতে পারবো না। মাঠে কিভাবে কিভাবে দিলে পরে, কি ফর্মুলেশনে দিলে পরে সেটা ভালোভাবে কাজে দিবে সেই বিষয়টা নিয়ে আমাদের চিন্তা করতে হবে। তার ফলে এই বেসিক রিসার্চ গুলোকে আসলে বেশি মানে অনেক সময় মানে অত বেশি গুরুত্ব দেওয়া হয় না, এবং আমাদের বেসিক রিসার্চের জন্য কিন্তু আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশে কিন্তু ফান্ডিং খুব বেশি নাই। সবাই ফান্ডিং, বড় বড় ফান্ডিং গুলো যেগুলো তারা দিচ্ছে হলো যে ফিল্ড লেভেলে যে কাজগুলো আমরা করি বা ফার্ম লেভেলে যেগুলো সরাসরি অ্যাপ্লিকেবল সেইগুলো আমরা করি। কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন সারা দুনিয়াতে বড় বড় গ্রাউন্ড ব্রেকিং যে রিসার্চ গুলো সেগুলো কিন্তু বেসিক রিসার্চ, এবং যার ফলে আমরা কি করি ওই রিসার্চ গুলো কিন্তু আমরা ফলো করি, পরবর্তীতে করে আমরা এই মাঠে এই জিনিসগুলোকে ছড়িয়ে দিই। কিন্তু বাংলাদেশ এই জন্য কিন্তু অনেক ক্ষেত্রেই তারা কিন্তু মানে লিডার হতে পারছে না, কারণ হলো বেসিক রিসার্চে আমাদের কিন্তু অনেক অনেক এখানে কিন্তু অনেক খরচের বিষয় আছে, কারণ বেসিক রিসার্চ কিন্তু মানে এরকম না যে একটা জিনিস এনে সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে ফেললাম, অনেক ট্রায়াল এরর এর মাধ্যমে কিন্তু আমরা এটা করি। এই জন্যই বললাম আপনি পরিবেশ বলেন বা যে কোনো মানে গবেষণাই বলেন, এটা আমার মনে হয় যে হোলিস্টিক অ্যাপ্রোচ ওভাবে চিন্তা করতে হবে, তাহলে গিয়ে আপনার প্রপার সলিউশনটা এখান থেকে আমরা পেয়ে যাবো। ধন্যবাদ স্যার, চমৎকারভাবে বলেছেন। তো স্যার আমরা এবার আপনার একটু ব্যক্তিগত কিছু এক্সপেরিয়েন্স লার্নিং আমরা জানতে চাই। আমরা জানি যে আপনি জাপানের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। তো ওই পিএইচডি থেকে যদি আমি আপনার কি টেকঅ্যাওয়েজ যদি বলি, যে আপনার যে আসলে মূল শিক্ষাগুলো বা কোন জিনিসগুলোকে আপনি বড় করে তুলে ধরতে চান এই পিএইচডি জার্নিটার সময়, যারা এখন পিএইচডি করছে বা যারা পিএইচডি করবে বা যারা ইভেন পিএইচডি শেষ করে এখন হয়তো রিসেন্টলি শেষ করেছে, তো এই যে পিএইচডি যে জার্নিটা, এই জার্নির কি টেকঅ্যাওয়েজ গুলো স্যার কি? থ্যাংক ইউ। এখানেও আমি অন্যদের সাথে হয়তো একটু আলাদাভাবে বলবো, কারণ হলো অন্যরা পিএইচডি কে মনে করে যে গবেষণা করব একটা ডিগ্রি নিয়ে আসবো। আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পিএইচডি যে শুধুমাত্র একটা গবেষণা করে আমি একটা ডিগ্রি নিয়ে আসবো সেটাও কিন্তু না। অবশ্যই পিএইচডি তে গবেষণাই প্রথম কাজ, এবং প্রধান কাজ হলো গবেষণা, যার ফলে কিন্তু আমরা পিএইচডি করি। পিএইচডি কিন্তু অন্য ডিগ্রির মতো না যে পড়াশোনা করব একটা ভালো রেজাল্ট নিয়ে চলে আসবো, সেটা না। তবে আমার কাছে যেটা মনে হয় পিএইচডি তে আরো অনেক কিছু শেখার আছে। আমি অনেক সময় অনেককে বলি যে পিএইচডি আসলে এটাও কিন্তু একটা লার্নিং প্রসেস। পিএইচডি আসলে আমাদেরকে শেখায় যে কিভাবে গবেষণা করতে হবে। সত্যিকার অর্থে আমরা অনেক সময় আমাদের এমএস এমফিলে আমরা অনেক কিছু রিসার্চ করি, কিন্তু পিএইচডি তে কিন্তু বড় একটা জার্নি, এবং এখানে আপনার শুধু গবেষণা করা না, গবেষণা কিভাবে মানে সেট আপ করতে হয়, পেপার কিভাবে লিখতে হয়, আপনার এডিটোরিয়াল অ্যাক্টিভিটিস থেকে শুরু করে প্রফেসরের সাথে যে একটা যোগাযোগ, একটা ল্যাবকে ম্যানেজ করা, তারপর আপনার ল্যাবের অনেক ধরনের সমস্যা থাকে, ধরেন ল্যাবে এই সমস্যা তারপরে নানান ধরনের খুঁটিনাটি সমস্যা কিন্তু থাকে। আমার মনে হয় এই পিএইচডি থেকে আমরা এই জিনিসগুলো আমরা খুব ভালোভাবে শিখতে পারি, এবং আমি অনেক সময় বলি যে পিএইচডি তে যদি কেউ মানে মানে অনেক অনেক স্ট্রাগল করে কিন্তু অনেক সময় অনেক পিএইচডি তে, তো এইটা মনে হয় বড় একটা লার্নিং, যেটা সে পরবর্তী জীবনে, বিশেষ করে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা আমরা বলবো, আমাদের জন্য কিন্তু বড় শিক্ষণীয় একটা ব্যাপার কিন্তু এই পিএইচডি সময়টা। ওখানে পরিশ্রম করার সুযোগ আছে, এখানে একটা ল্যাবে কি, কারণ আসলে কি বিশেষ করে আমি বিদেশে যারা আমরা পিএইচডি করতে যাই তাদের বেলায় বলবো আর কি, ওখানে এই যে এনভায়রনমেন্ট, অনেক সময় বিভিন্ন দেশ থেকে আপনার ছাত্ররা আসে পিএইচডি করতে, তাদের সাথে একটা ইন্টারেকশন, কোলাবোরেশন, পিএইচডির সময় আমরা অনেক সময় নানান ধরনের কনফারেন্স, সেমিনার, ওয়ার্কশপ এগুলোতে পার্টিসিপেট করি। তো সবগুলো মিলে কিন্তু পিএইচডি শিক্ষার বড় একটা জায়গা আমি মনে করি। তো হ্যাঁ, আমি যেই ল্যাবে আমি পিএইচডি করেছি ওখানে আমি প্রথমেই তো আমি আমার সুপারভাইজারকে ধন্যবাদ দিব, কারণ উনি খুব বড় মাপের একজন গবেষক এবং একজন ভালো মানুষ। আমি আগেও বলেছি যে পিএইচডি তে অনেক কিছু শেখার আছে, যে একজন সুপারভাইজার কিভাবে সুপারভাইজ করে আসলে রিয়েলি। বাংলাদেশ থাকলে কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি না, বাংলাদেশে অনেক ভালো ভালো সুপারভাইজার আছেন, কিন্তু অল্প সময়ে আসলে আমার নিজেরও সুপারভাইজার, আমার যে মাস্টার্স সুপারভাইজার, ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি আমি। কিন্তু যেহেতু পিএইচডি বড় একটা জার্নি, 3 বছর 4 বছর 5 বছরের,
সুপারভাইজারের সাথে আপনার কি রিলেশন হবে, তারপরে ওনার অ্যাডভাইস গুলো আপনি কিভাবে আপনি কাজে লাগাবেন আপনার কাজে, আপনার রিসার্চ ওয়ার্কে। তারপর এই সবগুলো বিষয় মানে নেগেটিভ পজিটিভ সবগুলো দিককে আপনি কিভাবে ম্যানেজ করতে পারলেন, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। তো আমি এই বিষয়টাকে খুব ভালোভাবে ধরতে পেরেছিলাম পিএইচডির সময়। এবং এবং পিএইচডির সময় কিন্তু আমার বড় ধরনের কিছু কোলাবোরেশন হয়েছিল। এবং প্রথমে তো আসলে পিএইচডি করা শুরু করেছি, তখন তো আসলে এত মানে ভালো মানের পেপার লেখা বা ভালো মানের গবেষণা করার এই বিষয়গুলো খুব একটা বেশি জানতাম না। কিন্তু আস্তে আস্তে যখন আমার এই গাইড গুলো পেতে শুরু করলাম, তখন এই বিষয়গুলো আস্তে আস্তে সহজ হতে শুরু করলো আর কি। আর সবচেয়ে বড় কথা হলো যে আমার পিএইচডি সময় আমি বেশ স্বাধীনতা পেয়েছিলাম আমার সুপারভাইজারের কাছ থেকে, যে তুমি তোমার মতো করে কাজ করো এবং তুমি কোনটা পছন্দ করো, কোন কাজটা করতে, সেই স্বাধীনতা মানে ফ্রিডমটা অনেক সময় অনেক কাজে লাগে আর কি। তো আবার ফ্রিডম অনেক সময় আবার অনেক অনেক সময় তার মিস ইউজও করে কেউ কেউ। কিন্তু আমার বেলায় আমি আমার ফ্রিডমটাকে কাজে লাগাতে পেরেছি। যত বেশি সম্ভব আমি আমার এই সময়টাকে কাজে লাগিয়ে বেশি বেশি রিসার্চ করে আমি ওই সময়টা আমি পার করেছি, যার ফলে ওই সময় প্রচুর কষ্ট হয়েছে। আমি আমার ইয়াঙ্গার কলিগদেরকে সেটাই বলবো যে ওই সময়টা আসলে এত বেশি পরিশ্রম করেছি, যার ফল কিন্তু আজকে আমি ভোগ করছি। কিন্তু যে সেই কোলাবোরেশন বলেন, রিসার্চ ওয়ার্ক বলেন, পাবলিকেশন বলেন, সবকিছু কিন্তু এখন এটারই কিন্তু কনসিকুয়েন্স। সুতরাং ওই জার্নিটা অনেক গুরুত্বপূর্ণ সবার বেলায়। ধন্যবাদ স্যার। আসলে আমাদের আরেকটা, আমরা একাডেমিতে যারা বিভিন্ন ডিসিপ্লিনে আছে, অনেকে আমরা প্রায় আসলে আমরা অভিযোগই করি যে আসলে আমাদের যে এডুকেশন সিস্টেম বা আমাদের যে টিচিং সিস্টেম, সেই সিস্টেমে আসলে ভালো গবেষক হয়ে ওঠাটা আসলে অনেক কঠিন। এই বাস্তবতাটা স্যার আসলে এটা কি আমাদের অজুহাত, নাকি আসলে স্যার বাস্তবতা মিল আছে এখানে, বা আসলে অনেকটা বাস্তব, বা আমরা অজুহাত হিসেবেই শুধু এটাকে দেখছি কিনা, এই জায়গাটা আপনার মূল্যায়ন কি? না, আমি এটা আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দিতে পারি। আমি পার্সোনালি পার্সোনাল এটাকে ওপিনিয়ন। কোনো অজুহাত হিসেবে নিই না এবং নেওয়া উচিত না। কারণ এটা কিন্তু ঠিক আমাদের এত দেখেন, আমরা এখনো তো আমরা গরিব দেশেই বলবো, আমরা আসলে ওই পর্যায়ে যাইনি এখনো আসলে। যে আমাদের অঢেল টাকা পয়সা আছে, আমরা যে কোনো খাতে আমরা ইচ্ছা করলে কিন্তু হুট করে অনেক টাকা খরচ করতে পারি না। তো যার ফলে আমাদের লিমিটেশন আছে, এটা নিয়েই কিন্তু আমাদের কাজ করতে হবে। তবে হ্যাঁ, অবশ্যই এটা একটা অজুহাত অবশ্যই, কারণ এবং এই লিমিটেশন গুলো সত্যি। কিন্তু আমাদের আমাদের এখনই আমি নিজের কথা চিন্তা করি যে আমার এখন তো প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি বা কিছু কিছু একাডেমিক কার্য, অন্যান্য একাডেমিক কার্যক্রম পরিচালনা করছি। কিন্তু যখন আমাদের নর্মাল সিচুয়েশন থাকে, আসলে আমি দেখি যে বিদেশে আমি যত মানে সুন্দরভাবে কাজগুলো করেছি, মানে মানে অন্য ধরনের কোনো চিন্তা ভাবনা ছাড়া শুধুমাত্র আমি কাজ করেছি এবং আমার পেপার পেপার লিখেছি এবং এই কাজেই ছিলাম আমি। কিন্তু এখানে কিন্তু আপনি বিশেষ করে আপনার ক্লাস নেয়া, আপনার ছাত্র সুপারভাইজ করা, নানান ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিউটিস, পরীক্ষার ডিউটি, খাতা দেখা, সুতরাং আপনি কিন্তু ইচ্ছা করলে আপনি যে একেবারে নিরবিচ্ছিন্ন একটা মানে পরিবেশে আপনি আপনার গবেষণা বলেন আর লেখালেখি বলেন এগুলো চালাতে পারবেন, সেটা কিন্তু না। এবং এবং আপনি নিজেও একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনি বুঝতে পারেন যে আমাদের কিন্তু আহ এমনকি আমি যদি বিদেশি বিশ্ববিদ্যালয় গুলোর সাথে তুলনা করি, আমাদের প্রেশার কিন্তু অনেক বেশি, একাডেমিক প্রেশার আসলে। মানে এটা কিন্তু অন্যরা যখন দেখে তখন কিন্তু খুব অবাক হয়। বিশেষ করে আমার এই বয়সে আমি 20 জন ছাত্র এমএস এমএস ছাত্রকে আমি সুপারভাইজ করেছি। এটা মানে এটা কিন্তু মানে অবাক হলেও কিন্তু এটা কিন্তু সত্যি। এবং আমার অন্যান্য সহকর্মীরা কিন্তু ঠিক একইভাবে কিন্তু ওনারা সুপারভাইজ করছেন। হয়তো আমার আমার পিএইচডি সুপারভাইজারকে যদি জিজ্ঞেস করি তুমি সারা জীবনে কতজন ছাত্র তুমি সুপারভাইজ করেছো, তার কিন্তু ওরকম 20-25 জনই হবে আসলে। সে কিন্তু রিটায়ার করবে আগে আর 2 বছর পরে। তো যার ফলে আপনি কিন্তু এখান থেকে আজ করতে পারছেন যে আমাদের প্রেশারটা আসলে কত বেশি। তারপরে আমি প্রতি সেমিস্টারে আমি এরকম 500-600 ছাত্রের ক্লাস নেই। ক্লাস নেওয়াটা হয়তো বড় ইস্যু না, কিন্তু এদেরকে ইভালুয়েট করা, এই বিষয়গুলোর মধ্যেই কিন্তু আমাদের আবার কিন্তু কাজকর্ম করতে হয়। এবং আহ আমাদের নানান ধরনের সমস্যা নিয়ে কাজ করতে হয়। যেমন আমাদের ধরেন একটা গবেষণা করতে গেলেও তার যে কোনো ইনপুট বা যে কোনো কেমিক্যাল, এটার জন্য কিন্তু আমাদের নানান ধরনের টেনশন করতে হয়, এটাকে সময় মতো পাবো কিনা। হ্যাঁ, সেটা আমাদের ইভেন আমার মাঠে যেই ফেসিলিটিস গুলো সেগুলো ঠিক মতো পাবো কিনা। তো এর মধ্যে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি, অনেকেই কাজ করে যাচ্ছে। তবে যেটা বললেন যে অজুহাত দেওয়া ঠিক হবে না, কারণ
আম, আমি আমি প্রথমে তো শুরু করলেন যে র্যাঙ্কিং বা এই ধরনের বিষয়গুলো নিয়ে। আমি কিন্তু কখনোই মনে করি না যে র্যাঙ্কিং মানেই যে একজন বিজ্ঞানী খুব ভালো বা খারাপ, সেটা না। কিন্তু আমি মনে করি সবচেয়ে বড় র্যাঙ্কিং হলো আপনার নিজের কাছে নিজের র্যাঙ্কিং, যে আপনি আপনার এই অবস্থায় থেকে আপনি কি কি করতে পারতেন। আপনি বছর শেষে আপনি হিসাব করেন যে আপনি কি কি করতে পারলেন, কি পারলেন না। যদি সবকিছু আপনি করতে পেরেছেন, মনে করেন যে আপনি আপনার সময়টাকে মানে নষ্ট করেননি। আপনি আপনার যেই মানে ফেসিলিটিস ছিল সেগুলোর মধ্য থেকেই আপনি যতটুকু করা সম্ভব ততটুকু করেছেন। সেখানে আপনি টপ র্যাঙ্কিং এ আছেন। আমি বলবো যে সেই এই কথাটাই। কারণ হলো, আমি যদি একটা অক্সফোর্ডের একজন সায়েন্টিস্টের সঙ্গে আমার তুলনা দিই, এটা তো হবে না। কারণ হলো ওনার ফেসিলিটিস এবং অন্যান্য অনেক বিষয় এবং আমাদের ফেসিলিটিস বা আরো আনুষঙ্গিক বিষয়গুলো কিন্তু এক না। কিন্তু আমি মনে করি যদি আমাদের এই সীমিত আহ, আপনার যে আপনার সুবিধা বা যাই বলেন না কেন, যে যে সমস্ত ফেসিলিটিস আমাদের আছে, এর মধ্য থেকে যদি আমি আমার ছাত্রদেরকে ঠিকমতো গাইড করাতে পারি, ঠিকমতো পড়াতে পারি, আমি আমার ক্লাসগুলো ঠিকমতো নিতে পারি, আমি আমার পরীক্ষার রেজাল্ট ঠিক সময় দিতে পারি, ছাত্র যখন আহ, তার দরকার হয় আমাকে, আমি যদি তখন আমার চেম্বারে থাকি, এটাও কিন্তু অনেক বড় একটা ব্রেক থ্রু এনে দিতে পারে বাংলাদেশের জন্য। আমি মনে করি এখানেও আমাদের অনেক অনেক ঘাটতি আছে। সুতরাং মানে শুধু শুধু অজুহাত দিতে আমি রাজি না। আমি মনে করি যে আহ, যেই আমাদের ফেসিলিটি আমাদের বাংলাদেশে এখন আছে, এখন কিন্তু টুকটাক নানান দিক থেকে কিন্তু আমরা নানান ধরনের ফান্ড কিন্তু আমরা পাচ্ছি। ইভেন বিশ্ববিদ্যালয় মাঝে মাঝে আমাদের ফান্ড প্রোভাইড করে। তো এগুলো আমি বলবো যে খুবই কম, ঠিক আছে, আমি যদি বিশ্বের অন্যান্য দেশের সাথে তুলনা করি। কিন্তু এটাও যদি আমি ঠিক মতো কাজে লাগাই, এবং আমি দেখেছি যে অনেক সময় এমনও হয় যে আমাদের দেশেও 100টা গবেষণা করলে হয়তো বা 20টা গবেষণা পাবলিশ করে, বাকি 80টা গবেষণা এখনো আমি যদি হিসাব করি, আমি রাফলি বলতে পারবো যে 20% গবেষণা কিন্তু আমরা পাবলিশ করি না, অথবা পাবলিশেবল না সেগুলো। সুতরাং এই ফান্ডটাই যদি কাজে লাগিয়ে পাবলিশেবল রিসার্চ করি এবং 50% আমরা পাবলিশ করতে পারি, আমি মনে করি যে বাংলাদেশ আপনি যে কোনো র্যাঙ্কিং এ আপনি চিন্তা করেন, তারা কিন্তু অনেক এগিয়ে যাবে। সুতরাং অজুহাত আমাদের আছে, কিন্তু মানে একেবারে যে ঢালাও ভাবে অজুহাত দিয়ে আমি কাজ থেকে দূরে থাকবো, আমি বললাম এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি এই মতামতে বিশ্বাসী না। এবং আমি আশাবাদী যে আমাদের তরুণ প্রজন্ম নিশ্চয়ই এটা বুঝবে এবং এটা তারা ফলো করবে, এবং তারা এই বিষয়গুলো তারা মানে অবহেলা করবে না, এবং তাদের গবেষণা তারা চালিয়ে যাবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ স্যার, চমৎকার ভাবেই আসলে বিষয়টা তুলে ধরেছেন। তো স্যার আবার এই জায়গা থেকে আমি যেটা বলবো যে আসলে আমাদের সীমাবদ্ধতা আসলে একটা দিন দিন শেষে কিন্তু প্রত্যেকেই আসলে দিন শেষে যার যার প্রোফাইল নিয়ে কিন্তু যেতে হবে। আসলে সীমাবদ্ধতা গুলো কিন্তু আর প্রোফাইলে আসে না, প্রোফাইলে আসে তার কাজগুলো। তো এটাকে আসলে নিজের ডেভেলপমেন্টের খাতিরেও হোক, প্রতিষ্ঠানের ডেভেলপমেন্ট খাতিরে হোক, আমাদের আসলে বাউন্স ব্যাক করতে হবে এই জায়গা থেকে। তো স্যার এইখানে আপনার দুইটা মন্তব্য থেকে আমি আবার একটি প্রশ্ন নিব দুইটা। প্রথমে যখন আমরা পিএইচডি জার্নিটা শুনলাম, ওইখানে বলেছেন যে আসলে গবেষণায় কোলাবোরেশন অনেক জরুরি। আবার দ্বিতীয়টা যখন আপনি ওই পিএইচডি জার্নির সময় বলেছেন যে যখন পিএইচডি করি আসলে এটা ট্রেনিং প্রোগ্রাম, এবং এখানে বিভিন্ন দেশের যারা গবেষক আছে যখন একসাথে করেন অনেক কিছু শেখা যায়। তো এই দুইটা প্রশ্ন মিলিয়ে আমি যদি একটা প্রশ্ন করি যে আসলে রিসার্চে এগিয়ে নেওয়ার জন্য, কোলাবোরেশনের জন্য, এবং এই যে ডাইভার্সিফিকেশন, বিভিন্ন দেশের মেধার সম্মিলন ঘটার জন্য আসলে এই উচ্চশিক্ষা বা গবেষণা সেক্টর কিন্তু ইন্টারন্যাশনালাইজেশনটা দরকার। তো সেই জায়গাটায় কিন্তু আমরা অনেক পিছিয়ে অবশ্যই বাংলাদেশে। যেমন আপনি বলেন জাপান বা উন্নত দেশ বা মোটামুটি স্বল্প যে দেশগুলো শিক্ষায় ভালো করছে, ইভেন আজকে এখন মালয়েশিয়া অনেক ভালো করছে, চায়না, তারাও কিন্তু অনেক আন্তর্জাতিকরণ করা হয়েছে তাদের বিষয়ে। প্রচুর বিদেশি শিক্ষার্থীরা পড়তে যাচ্ছে এখন, এবং এর মাধ্যমে কিন্তু আসলে শিক্ষার্থীদের যখন পিএইচডি, এমএস বা তাদের যে রিসার্চ প্রোফাইল গুলো যখন তাদের অ্যাফিলিয়েশনে যাচ্ছে, তখনই কিন্তু তারা আসলে বিশ্ব র্যাঙ্কিং এ কিন্তু তারা মানে এগিয়ে যাচ্ছে খুব দ্রুত। এবং তাদের যে দেশীয় শিক্ষা ব্যবস্থা, দেশীয় শিক্ষা ব্যবস্থার মান, শিক্ষার্থীদের মান, সেটাও কিন্তু এইখানে বড় ভূমিকা পালন করছে এটা উন্নতকরণে। তো সেই জায়গাটাতে স্যার আমাদের এই বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিকরণের ক্ষেত্রে বা আমরা আন্তর্জাতিক গবেষকদের কেন অ্যাট্রাক্ট করতে পারছি না, এখানে সীমাবদ্ধতাগুলো কি? এবং যদি পারতাম হয়তো বা আমাদের এই সিনারিওটা অনেক পরিবর্তন হইতো। এই ব্যাপারে কি বলেন স্যার আপনি? এটা খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন আসলে। এই
আপনি যদি প্রথমে, আমি এটা দিয়ে শুরু করি, যে আপনি বিভিন্ন র্যাঙ্কিং যখন দেখবেন, আপনার টাইমস হায়ার এডুকেশন অথবা কিউএস র্যাঙ্কিং এ যদি আপনি যান, ওখানে কিন্তু ইন্টারন্যাশনালাইজেশনের কিন্তু একটা পয়েন্টও আছে কিন্তু। সুতরাং অবশ্যই। আপনি যদি কোলাবোরেশন না করেন, ইন্টারন্যাশনালাইজেশন যদি আপনার ইনস্টিটিউশনে না থাকে, অবভিয়াসলি কিন্তু আপনি ওই পয়েন্টগুলো হারাবেন। যার ফলে আপনি দেখবেন যে ইউরোপের অনেক দেশের ইউনিভার্সিটি গুলো দেখবেন আপনি, অন্যান্য কিছু কিছু সেক্টরে তারা পিছিয়ে থাকলেও ইন্টারন্যাশনালাইজেশনে কিন্তু তারা অনেক মানে এগিয়ে আছে। কারণ এগিয়ে। আপনি জানেন যে ইউরোপ যেহেতু সেনজেন কান্ট্রি গুলো বিশেষ করে, তাদের এখানে যেহেতু অবাধ বিচরণ আছে, তার মানে এক কান্ট্রি থেকে তারা এক কান্ট্রিতে পড়াশোনা করতে যায়। আপনি দেখেন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আপনার 40%, ইভেন 60-70% বিদেশি ছাত্র। হ্যাঁ, তো যার ফলে এই বিষয়গুলো কিন্তু তারা মানে খুব সহজে কিন্তু এগিয়ে যায়, এটা কিছু করার লাগে না তাদের। কিন্তু বাংলাদেশের মতন একটা দেশে আপনি যদি বিদেশি ছাত্রকে যদি আপনি অ্যাট্রাক্ট করতে চান, হ্যাঁ, এমনকি আমাদের বিশ্ববিদ্যালয়ে আমি দেখি যে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে আহ, বিদেশি ছাত্র কিছু কিছু আসে টুকটাক, আমাদের পার্শ্ববর্তী দেশগুলো থেকে আসে। কিন্তু দেখেন তারা এসেও কিন্তু তাদের জন্য, এমনকি অনেক ক্ষেত্রে আমরা এটাও দেখি, তারা কিন্তু একটা আলাদা রুমও শেয়ার করতে পারে না। আহ, ঠিক আছে, এটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে শুরু করলাম। তারপরে যদি গবেষণা করতে কেউ আসে, তাহলে তো আরো অবস্থা, তার 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 একটা ল্যাব দিতে হবে, তাকে বসার জায়গায় দিতে হবে। কিন্তু বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে তো আসলে ওই ধরনের ওই ইনফ্রাস্ট্রাকচার আসলে ইনফ্রাস্ট্রাকচার নাই। গড়ে ওঠে নাই। এমনকি আমাদের ছাত্ররা একটু কষ্ট করে তারা এখানে থাকে, অনেক সময় বলে যে তাহলে বিদেশি ছাত্ররা কিভাবে থাকবে। কিন্তু অবশ্যই প্রথমে কিন্তু বিশ্ববিদ্যালয় কিন্তু বিশ্ববিদ্যালয়, আসলে এটা কিন্তু মানে লোকাল কিছু না। সুতরাং এক্স্যাক্টলি। আপনাকে ওইভাবে চিন্তা করতে হবে, ওই ধরনের ফ্যাসিলিটি। আমি আপনাকে একটা ইনফরমেশন দিই যে আমার এখানে, আমি মেলগুলো খুঁজলাম, আমার ইমেলগুলো যখন ঘাটাঘাটি করলাম, দেখলাম যে গত মাসে আমার কাছে প্রায় 4 জন বিদেশি মানে গ্রাজুয়েট তারা লিখলো। একজন ইরান থেকে আমি দেখতে পেলাম, একজন হলো আপনার তুরস্কের, 2জন ইন্ডিয়ার। তারা আমার ল্যাবে কাজ করতে চায়। কেন এটা বললো? তারা কিন্তু আমাকে চেনে না, বা আমার বিশ্ববিদ্যালয়ে হয়তো নাম শুনেছে, বা কিন্তু আমার ল্যাব বা আমার ফেসিলিটি কিন্তু তারা জানে না। তারা মনে রিসার্চ করেছে প্রোফাইল যে দেখে। রিসার্চ প্রোফাইল দেখে তারা বলেছে আমি আপনার সাথে কাজ করতে চাই। কিন্তু আমার অ্যান্সারটা তাহলে কি হবে তাদের এখানে? আমার কি এই জি। ফেসিলিটি আসলেই আছে? আমি কি একজন বিদেশি ছাত্রকে আনলে তাকে কি আমি ফান্ডিং দিতে পারবো? বা তা এমন তো সে হয়তো, আমি বললাম যে হয়তো বা সে তুরস্ক থেকে, ইরান থেকে, ইন্ডিয়া থেকে এসছে। এমনও তো হতে পারতো যে আমার ল্যাবে এমনও হতে পারতো যে সে হয়তো ইউকে থেকে আসতে যাচ্ছে। হোয়াই নট? আমি যদি তাকে সেরকম ফান্ড প্রোভাইড করতে পারতাম। আমার তো অবশ্যই। মনে হয় বাংলাদেশের অনেক ইউনিভার্সিটি আছে, অনেক ল্যাব আছে। আমরা বড় বড় জায়গা থেকে পিএইচডি করা এরকম স্কলারও কিন্তু আমরা এখানে আনতে পারতাম ইচ্ছে করলে। তো সেটা অনেক বড় বিষয়, কারণ এই ধরনের ফান্ডিং এর জন্য তো গভর্নমেন্ট থেকে এই ধরনের একটা যদি আপনার বরাদ্দ থাকে, যে না, ভালো ভালো বিশ্ববিদ্যালয় থেকে বা ভালো ভালো গবেষকরা এসে যদি এখানে কাজ করে, তারা কিন্তু তারা এই ধরনের স্কলারশিপ পাবে। একটা স্কলারশিপের একটা মানে বিশেষ একটা স্কলারশিপের ব্যবস্থা করলো ফর এক্সাম্পল। আপনি খেয়াল করে দেখবেন, এতে করে কিন্তু আমাদের দেশেরই লাভ হবে। কেন? আপনি দেখেন জাপান বলেন, কোরিয়া বলেন, অস্ট্রেলিয়া বলেন, আপনি যে যে দেশগুলোতে আমরা সাধারণত পিএইচডি বা postdoc করতে যাই, তাদের যত ভালো ভালো কাজ তার বেশিরভাগই কিন্তু করেছে কিন্তু বিদেশি গবেষকরা কিন্তু। আপনি যদি অবশ্যই। দেখেন যে যে বিদেশি যারা পিএইচডি ক্যান্ডিডেট, যারা বা যারা পিএইচডি করতে গিয়েছে, পোস্টডক রিসার্চার যারা, তারাই কিন্তু বড় বড় কাজগুলো করেছে। তো যার ফলে এরা কিন্তু র্যাঙ্কিং এ বলেন বা তাদের গবেষণায় অনেক এগিয়ে গেছে, এবং তারা মোস্ট অফ দা রিসার্চ ওয়ার্কস করেছে হলো বিদেশি ছাত্ররা। কারণ তারা স্কলারশিপ নিয়ে গিয়েছে, তাদের একটা দায়িত্ববোধ ছিল যে আমি স্কলারশিপ নিয়ে এসেছি, আমার একটা ভালো ডিগ্রি করতে হবে, ভালো কিছু পেপার করতে হবে। এবং তারা ইয়াং যেহেতু স্কলারদেরকে যেহেতু নিয়ে গেছে, তারা কিন্তু ওই কাজগুলো করতে পেরেছে। তো আমাদের দেশেও যদি এরকম কিছু মানে প্রোগ্রাম করা যেত, যারা বড় বড় রিসার্চার আমাদের আছেন, আমাদের যারা সিনিয়র রিসার্চার আছেন, অনেকে ওনাদের বড় বড় ল্যাব আছে, এই জিনিসটা করতে পারলেও কিন্তু আমাদের একটা কোলাবোরেশন তৈরি হতো। হ্যাঁ, তো এটা খুব ভালো একটা বিষয় আপনি বলেছেন। কিন্তু এটা এক্ষেত্রে কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি আসলে। কারণ হলো আমাদের দেশেও কিন্তু এরকম অনেক অনেক গবেষণা প্রতিষ্ঠান আছে, যাদের এরকম হাজার হাজার বিদেশি ছাত্রকে বা বিদেশি গবেষকদেরকে কিন্তু গবেষণা করানোর মতন ফেসিলিটি তাদের আছে। জাস্ট তাদেরকে ফান্ডিং বা এই ধরনের কিছু ব্যবস্থা করতে পারলে আমরা, অনেক সময় ফান্ডিংও লাগবে না, আমরা যদি সেই ইনফ্রাস্ট্রাকচার দিতে পারি। কারণ তো অনেক অনেক স্কলার আছে, তারা তাদের দেশের ফান্ড নিয়েই আসবে, কিন্তু তাদেরকে তো আমাদের সে দেশে স্যার একটা এখানে একটু স্যার সাপ্লিমেন্ট করি। আমাদের দেশে কিন্তু স্যার এখানে একটা সুবিধাও আছে যে আমাদের দেশে যে আর্থসামাজিক অবস্থা বা আমাদের দেশে যে কন্ডিশন, সেখানে কিন্তু আসলে সেলফ ফান্ডিং এ পড়তে আসলেও কিন্তু অনেকেই আমরা অ্যাট্রাক্ট করতে পারবো, কারণ আমাদের দেশের জীবন
যাত্রার যে জি জি ব্যয় জি সেটা কিন্তু উন্নত দেশের তুলনায় অনেক কম। তো জি এটা জি কিন্তু জি আমাদের খুব প্লাস একটা পয়েন্ট। যদি আমরা জাস্ট ইনফ্রাস্ট্রাকচার তাদেরকে একটা ন্যূনতম সিকিউরিটি দিতে পারি, তাহলেই মনে জি হয় আমাদের এখানে প্রচুর ছাত্র অ্যাট্রাক্ট হবে। হ্যাঁ কারণ এখানে হ্যাঁ স্যার হ্যাঁ ন্যূনতম ফান্ড দিয়ে ন্যূনতম যে খরচ করে কিন্তু আসলে তারা বিশ্ব মানের পড়াশোনা পেতে পারে। এক্স্যাক্টলি। তো এই বিষয়গুলোতে আমার মনে হয় কিছু কাজ করার সুযোগ আছে, বিশ্ববিদ্যালয় থেকে হোক, সেটা অন্য গভর্নমেন্টের অন্য মানে মানে খাত থেকে হোক, যে বিদেশি ছাত্র আসলে তাদেরকে এই সুবিধা দেওয়া হবে বা তাদের, তাই না? তাহলে পরে তারা হয়তো আরো বেশি অ্যাট্রাক্টেড হবে, কারণ আমার সীমিত ইয়ে দিয়ে, ফেসিলিটি দিয়ে তো আমি একজন বিদেশি ছাত্র আনতে পারবো না। তো যার ফলে আমাদের এখন তাকিয়ে থাকতে হয় যে আমরা অন্যভাবে বিভিন্ন কনফারেন্সে যাই, সেমিনার অ্যাটেন্ড করি, বা বিভিন্ন ধরনের আহ, আহ, গবেষণাতে আমরা একসাথে কাজ করি বলে আমরা কিছু কিছু কোলাবোরেশন পার্সোনালি করেছি, অনেকেই করছে বাংলাদেশের, কিন্তু এটা কিন্তু খুবই নগণ্য, এক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। এবং কোলাবোরেশনে কাজ করলে কিন্তু আপনি যেমন শিখতে পারবেন, আপনার কাছ থেকেও সে শিখতে পারবে, এবং ওখান থেকে ভালো ভালো জিনিসগুলো আপনি একসাথে করে একটা চমৎকার কিছু আপনি কিন্তু দিতে পারবেন। এক্স্যাক্টলি। তো আবার যেটা স্যার আমি এখানেই আরেকটা জিনিস যেটা সাপ্লিমেন্ট করবো, যে আমাদের কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিচ্ছিন্নভাবে অনেক ভালো গবেষক আছে, কিন্তু অনেকেই আছে ভালো করছে। তো আমরা যদি সরকার অন্তত মনে করেন এতগুলো বিশ্ববিদ্যালয়, সেইখানে যদি প্রত্যেকটাকে আসলে ইনফ্রাস্ট্রাকচার করা, আমাদের সীমাবদ্ধতা আছে, আর্থিক সীমাবদ্ধতা অবশ্যই আছে, এবং আমাদের একটা বিশাল জনগোষ্ঠীকে আসলে এখানে লেখাপড়ার সুযোগ দিতে হয়, সেই জায়গা থেকে সরকারের অবশ্যই সীমাবদ্ধতা আছে। কিন্তু যদি একটা আন্তর্জাতিক মানের শুধু প্রতিষ্ঠান করতে পারে বিশেষায়িত, যেটা শুধু আন্তর্জাতিক গবেষকদের অ্যাট্রাক্ট করার জন্য, যেমন ভারতে আইআইটি আছে কয়েকটা, এরা কিন্তু এই প্রতিষ্ঠানগুলো ডেডিকেটেডলি আসলে রিসার্চ ওরিয়েন্টেড, এবং তারা এখানে চেষ্টা করে যে এখানে অন্তত একটা দুইটা প্রতিষ্ঠান এরকম ভাবে দাঁড় করায় যেখানে বিশ্বমানের গবেষণা ল্যাব এবং গবেষকদের অ্যাট্রাক্ট করা হবে। তো এইরকম একটা আসলে যদি এরকম একটা দুইটা বিশেষায়িত বিশ্ববিদ্যালয় বা বিশেষায়িত ইনস্টিটিউটও যদি করা যায়, যেখানে আমাদের দেশের যে বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা স্বনামধন্য গবেষক আছেন, তাদেরকে মেন্টরিং এর মাধ্যমে তাদেরকে দিয়ে যদি এরকম অ্যাট্রাক্ট করা যায়, আমার মনে হয় এটাও কিন্তু একটা ভালো সলিউশন হতে পারে। এবং এখন আমার মনে হয় যারা আপনাদের মতন স্যার সিনিয়র গবেষক আছেন, যারা গবেষণায় দেশের নাম উজ্জ্বল করছেন বহির্বিশ্বে, তাদেরকে মনে হয় আমার মনে হয় একটু একসাথে এই জায়গাটা চিন্তা করে একটু একটা প্রেসার বা গভর্নমেন্টকে একটা একটা সাজেশন দেওয়া যায় কিনা থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে, যে আমরা এরকম একটা করতে পারি। কারণ এই একটা অন্তত যদি শুরু হয়, হয়তোবা ওই মডেলটা দেখে গভর্নমেন্ট আসলে ইন্সপায়ার হয়ে মোটিভেটেড হয়ে হয়তোবা এটাকে রেপ্লিকেট করবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। এই না ব্যাপারে জি, স্যার এটা আপনার এটা এটা অবশ্যই দরকার, এবং এই ধরনের একটা ইনিশিয়েটিভ নিতেই পারে, কারণ হলো এটা হতে পারে যে মাল্টি ডিসিপ্লিনারি, যে একেবারে যেমন আপনি যেটা আইআইটির কথা বললেন, হ্যাঁ, তো এইসব জায়গায় এমন এমন স্কলারদেরকে আমরা নিব ওয়ার্ল্ডে, যারা একেবারে এমন ভাবে স্ক্রিনিংটা হবে বা ইনটেকটা এমন ভাবে হবে যেমন তারা আসলে ভালো কিছু করবে। এবং ঠিক একইভাবে ওইখানে যারা কাজ করবে হয়তো বা তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসবে, বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো থেকে, রিসার্চ অর্গানাইজেশন গুলো থেকে, যাদের ওইরকম ট্র্যাক রেকর্ড আছে, তারা এখানে এসে তারা গবেষণা করাবে বা এখানে টিচিং এ আসবে। এবং আপনি দেখবেন যে অবশ্যই এখান থেকে বড় একটা আউটপুট কিন্তু আসবে, কারণ হলো আপনি সবসময় মনে রাখবেন যে যখন মেধাবীরা একটা জায়গায় আসবে বা পরিশ্রমী যারা, তারা যখন একটা জায়গায় আসবে, তখন অবশ্যই ওখান থেকে ভালো মানের রিসার্চ হবে, ভালো মানের পাবলিকেশন হবে। এবং শুধু রিসার্চ না, পাবলিকেশন না হওয়া পর্যন্ত কিন্তু আপনার আপনার এই কাজ কিন্তু কেউ দেখবে না, এবং কেউ চিনবেও না। সুতরাং এটা খুব ভালো একটা বিষয় হবে। এবং আমিও আশা করি যে ওদের ভবিষ্যতে এই ধরনের বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই গভর্নমেন্ট এবং আমাদের আরো যারা অথরিটি আছে তারা চিন্তা করছে নিশ্চয়ই। এবং এটা কিন্তু ঠিক, এবং হয়তো বিদেশিদেরকে আমরা আনতে পারছি না, কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু অনেক স্কলারদেরকে কিন্তু মানে ইতিমধ্যে কিন্তু আমাদের গভর্নমেন্ট কিন্তু নানান ধরনের স্কলারশিপ দিয়ে তাদেরকে বাইরে পাঠাচ্ছে। আমার ধারণা তারাও ভালো করবে বিদেশে যখন যাবে তারা। হ্যাঁ, এমন আমাদের ফান্ডিংই তো মেইন সমস্যা, ফান্ডিং পেলে পরে আমরা অনেক কাজই কিন্তু করতে পারি ইচ্ছা থাকলে। ধন্যবাদ স্যার। বর্তমান প্রেক্ষাপটে স্যার আমাদের এই সায়েন্টিফিক রিসার্চে বাংলাদেশে এই আপনি প্রসপেক্ট কেমন দেখেন? আহ, এই আপনি হয়তো গবেষণা করেন, ইয়াং অনেক গবেষকদের সাথে বিভিন্ন বিষয়ে কোলাবোরেশন হয়, বা তাদের বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করেন, তো সব মিলিয়ে এখানে আমাদের আমাদের দেশে আসলে এই সায়েন্টিফিক রিসার্চের পটেনশিয়ালটা কিরকম আপনার মূল্যায়নে? পটেনশিয়ালিটি নিয়ে তো বাংলাদেশের বিজ্ঞানীদের বা বাংলাদেশের যারা স্কলার, তাদের পটেনশিয়ালিটি নিয়ে কিন্তু কখনো কোনো প্রশ্ন ছিল না। কিন্তু তারা জি কিন্তু, জি। আমাদের অনেক মেধাবী কিন্তু আছে, কিন্তু আমাদের প্রধান সমস্যাটা হলো যে সঠিক মেধাবীদের খুঁজে বের করতে।
অনেক মেধাবী আছে, তারা অনেক সময় সুযোগ পায় না বা তারা অনেক সময় বঞ্চিত হয়। আহ, তো যার ফলে সঠিক ব্যক্তিদেরকে খুঁজে বের করে তাদেরকে সঠিক সুযোগটা দিতে হবে, তাহলে পরে তারা ভালো করবে। কারণ আপনি দেখবেন যে আমরা বাংলাদেশে থাকলে হয়তো বা অনেকে অনেক কিছু করতে পারি না, কিন্তু এই ছেলেটাই যখন বিদেশে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে বা কোনো একটা গবেষণা প্রতিষ্ঠানে তারা গবেষণা করতে যায়, তারা কিন্তু চমৎকার মানে কাজ কিন্তু করে আসে। তার মানে কি? তার মানে ওখানে তারা সেই এনভায়রনমেন্টটা পেয়েছে, মেন্টরিংটা পেয়েছে। হ্যাঁ, সুতরাং পটেনশিয়ালিটি আমাদের আছে, কিন্তু হয়তো বা আজকে যে ছেলেটা হয়তো আমাদের আন্ডার গ্রাজুয়েটে পড়াশোনা করছে তার মধ্যেও পটেনশিয়ালিটি আছে, কিন্তু আমরা কিন্তু সেই তাকে কিন্তু খুঁজে বের করতে পারছি না। তার মানে কি? আমাদের মেন্টরিং এ মানে সমস্যা আছে। কারণ মেন্টর ছাড়া কিন্তু আপনার দুনিয়াতে কোনো কিছুই হয়নি, এবং আদিকাল থেকে কিন্তু মেন্টরিং বিষয়টা চলে আসছে। আপনি দেখবেন যে একজন যখন যে গান গায়, বাউল গান গায়, তারও কিন্তু একজন মেন্টর থাকে, তাই না? আমাদের ধর্মেও যদি আমরা অবশ্যই, বলি, আমাদের কিন্তু পীর ফকির কত কিছু থাকে না আমাদের। কারণ কি? অবশ্যই। কারণ যে ধর্ম নিয়ে সবসময় ছিল, সে ধর্মীয় বিষয়গুলো তাদের কাছ থেকে শিখেছে। কিন্তু গবেষণা তো তাই, গবেষণা তো একটা মেন্টরিং এর বিষয় আছে। তো মেন্টরিং করে আপনি যদি তার মধ্যে থেকে আপনার মানে তার মেধাটা বের করে নিয়ে আসেন, তাহলে বাংলাদেশেও কিন্তু আমাদের এমন মেধাবী ছেলে মেয়েরা আছে। আমিও অনেক অবাক হয়ে যে আমাদের অনেক ছেলে মেয়েকে আমি দেখি, আমাদের ছাত্রছাত্রীদেরকে, তারা আন্ডার গ্রাজুয়েটের শেষ পর্যায়ে আছে, এখনো কিন্তু তারা মাস্টার শুরু করেনি। তাদের মধ্যে থেকে চিন্তা আসে, স্যার আমি গবেষণা করতে চাই, আমি আপনার ল্যাবে কাজ করতে চাই। হ্যাঁ, তো তো দেখেন, এটা কিন্তু আমাদের সময় কিন্তু আমরা চিন্তাও করিনি কিন্তু। তো কারণ এখন তো গ্লোবালাইজেশন, আপনার সোশ্যাল মিডিয়ার যুগ, তারা অনেক তথ্য ঘুরে বেড়াচ্ছে আপনার সারা দুনিয়াতে, কিন্তু আপনার সামনে তথ্য আছে, তো আপনি কিন্তু বুঝতে পারছেন দুনিয়াতে কি ঘটছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একজন সিনিয়র শিক্ষক উনি ভালো একটা পাবলিকেশন করছেন, কিন্তু আমাদের সময় কিন্তু আমরা যেহেতু আমি বলি অফলাইন পিপল আর কি, আমাদের সময় কিন্তু আমরা দেখতে পাইতাম না যে আমার পাশের রুমে কি সে কি কাজ করছে, আমি কিন্তু দেখতে পাই না। কিন্তু আজকাল আপনি লুকিয়ে রাখলে কিন্তু আপনার আপনার সাফল্য, আপনার একটা ভালো কাজ, কেউ কিন্তু মানে এটা কিন্তু চাপা থাকবে না, আপনি কেউ না কেউ দেখবে। তো যার ফলে আমাদের ছাত্ররা আমি দেখি যে তারা খুবই মানে ইন্সপায়ার্ড, এবং তারাও কিন্তু ভালো ভালো কাজ করতে চায়। এবং আমাদের অনেক ছাত্র আমরা দেখেছি তারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় গিয়ে তারা খুব ভালো করছে। সুতরাং আপনি যেটা বললেন যে পটেনশিয়ালিটি নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। এবং হ্যাঁ, এটা তো ঠিকই, আপনি আপনার 17 কোটি মানুষ, আমাদের সবার মধ্যে তো সমান পটেনশিয়ালিটি থাকবে না, এক একজনের এক এক দিকে তার পটেনশিয়ালিটি থাকবে। সুতরাং ওই বিষয়গুলো খুঁজে বের করে, যার মধ্যে গবেষণার পটেনশিয়ালিটি, তাকে খুঁজে বের করে তাকে গবেষণা করতে পাঠানো হোক। যার মধ্যে অন্য আরো অনেক নানান ধরনের পটেনশিয়ালিটি থাকতে পারে, পজিটিভ যেসব বিষয় আছে, সেগুলো খুঁজে বের করে তাদেরকে সেই কাজগুলো দেওয়া হোক। তাহলে পরে দেখবেন যে বাংলাদেশে বসেও কিন্তু আমরা অনেক ভালো ভালো কাজ করতে পারি। সুতরাং আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে পটেনশিয়ালিটির বিষয়টা, আমি বলবো যে আমরা অনেক ভালো পজিশনে আছি। তবে আমি আশাবাদী মানুষ, আমি মনে করি মানে আমরা যদি নতুন প্রজন্মকে যদি মানে তাদের জন্য যে অনুকূল পরিবেশ যদি আমরা সৃষ্টি করতে পারি, এবং তাদের যেসব ফ্যাসিলিটিস দেওয়া দরকার সেগুলো দিই, অবশ্যই বাংলাদেশের মানে ভালো একটা প্রসপেক্ট আমি দেখতে পাচ্ছি, এমনকি গবেষণাতেও। ধন্যবাদ স্যার। তো এখানে স্যার আমাদের একটা প্রায় ইদানিং আমরা একটা পটেনশিয়াল একটা ডিবেট প্রায় দেখি, সেটা হচ্ছে বা প্রায় উঠে, সেটা হচ্ছে যারা গবেষণা করে তাদের হয়তো আসলে ল্যাবে বা গবেষণার কাজে প্রচুর মনোনিবেশ করতে হয়, প্রচুর সময় দিতে হয়। আবার পাশাপাশি আমাদের দেশে একাডেমিতে অনেক কোর্স ওয়ার্কের কাজ থাকে প্রচুর, আমাদের কোর্স লোড থাকে প্রচুর, প্রশাসনিক কাজ থাকে। তো এখানে অনেকটা এই যে গবেষক আর একাডেমিক, এই যে এই জায়গাতে কিন্তু তার এই যে মানে একটা ব্যালেন্স করা, বা অনেকেই বলে যে ও একজন ভালো গবেষক সে হয়তো ক্লাসরুমে ভালো সময় দিতে পারে না। আবার অনেকে বলে যে হ্যাঁ, ভালো এখানে পড়াইলে হয় না, ভালো গবেষক হতে হবে। তো এই যে এই দুইটার যে একটা ডিবেটটা বা এই দুইটার সহ অবস্থান বা এটার বিরোধ কোন জায়গাটা, বা এই জায়গাটাতে আপনার মূল্যায়নটা কি? আমার দেশে কিন্তু এটা প্রায় উঠে, কারণ আমার দেশে যেহেতু গবেষণাও আসলে ইদানিং অনেক ভালো করার একটা প্রয়াস বিভিন্ন কর্নার থেকে উঠতেছে, পাশাপাশি আমাদের কোর্স লোডও অনেক, এবং একাডেমিক যে আমাদের বেশিরভাগ বিশ্ববিদ্যালয় কিন্তু আসলে রিসার্চ ইউনিভার্সিটি না, সবগুলো আমাদের কিন্তু টিচিং ইউনিভার্সিটি। তো এই জায়গা থেকে কিন্তু এই ডিবেটটা এখন প্রায়ই আসলে দেখছি। তো এই জায়গাটাতে আপনার মূল্যায়ন কি স্যার, এটার এইটা ব্যালেন্সটা? খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। আমি আপনি প্রথমে যদি আমি দেখি, আপনি দেখেছেন যে ইভেন ওয়ার্ল্ড র্যাঙ্কিং গুলো যখন করে তখন কিন্তু টিচার স্টুডেন্ট রেশিও কিন্তু একটা বড় ফ্যাক্টর। হ্যাঁ, হুম, যেটা বলি আমরা যে কত বা এরকম 10-15:1 হলে ভালো। হ্যাঁ,
আপনার উন্নত বিশ্বে এবং জাপানে অনেক ইউনিভার্সিটি দিচ্ছে, তাদের রেশিও হলো আপনার 5ও আছে এমন ইউনিভার্সিটি, 5:1 প্রতি 5 জনের জন্য একজন টিচার। তো এখন আমার এখানে কত, বাংলাদেশে এভারেজে আপনি দেখবেন যে মোর দেন 60, ঠিক না? আমার ইউনিভার্সিটিতে আমি যদি দেখি সেটা এরকমই হবে, কিন্তু এটা তো হওয়া উচিত আরো কম। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি যে সমস্যার কথা বললেন, এটাই কিন্তু মূলত সমস্যা, যে আমাদের কেন এত প্রেশার, কারণ আমাদের তো অনেক ক্লাস নিতে হয় প্রতিটা সেমিস্টারে, আপনার আপনার 2, 3, 4টা কোর্স আমাকে নিতে হয়। আমি একটা ছোট্ট গল্প বলি। আমি যখন অস্ট্রেলিয়াতে পোস্টডক করি, আমার পোস্টডকের যে হোস্ট ছিল ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে দেখো, আমি তো একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তুমি কিভাবে ক্লাস নাও আমি একটু দেখতে চাই, কারণ আমরা তো আসছি, বিদেশে আসছি এগুলো দেখার জন্যই, হ্যাঁ, শুধু গবেষণা করতে আসিনি। তো তুমি তুমি ক্লাস নাও, তো তো আমি তোমার ক্লাসে যাব একদিন, হ্যাঁ, গিয়ে দেখবো তুমি কিভাবে ক্লাস নাও, আমার শেখা হবে একটু। তো সে তখন হাসছে, যে হাসি দিয়ে বলল যে দেখো, আমার আগামী 3 মাসের মধ্যে আমার কোনো ক্লাস নাই, এই ফেব্রুয়ারি মাসে একটা ক্লাস নিব, এমনিতেই যাব ক্লাসে, তুমি আসতে পারো ফেব্রুয়ারির 26 তারিখে আমার ক্লাসে। আমি শিওর না যে আমি ওই ক্লাস নিব কিনা, কারণ আমি হয়তো অন্য জায়গায় থাকতে পারি, দেশের বাইরে থাকতে পারি। তো তখন বললাম এটা কিভাবে সম্ভব, না আমি কোনো ক্লাস নেই না। ক্লাস নাই হলো আমার যে পিএইচডি স্টুডেন্ট, যাকে আমি টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ দিচ্ছি, বা আমার পোস্ট ডক যে যে আছে তাকে আমি দায়িত্বগুলো দিয়ে দিচ্ছি, তাদেরকে এই ক্লাস নেওয়ার যে স্যালারি ট্যালারি এগুলো আমি তাকে দিয়ে দিই, বা আমার ল্যাব থেকে আমি আমি টাকা পয়সা যেগুলো ফান্ডিং আসে এগুলো তাদেরকে দিই। ক্লাস তারাই নেয়, কারণ আমার তো ক্লাস নেওয়ার মতন সময় নাই। আমার কাজ গবেষণা করা, গবেষণার জন্য যে ফান্ডিং দরকার সেই ফান্ডিং আনা, প্রজেক্ট লিখা। আহ, তার মানে সে অবলীলায় এটা বললো, কারণ এটাই সিস্টেম। কারণ হলো সে এত বড় একজন প্রফেসর, সে কখন ক্লাস নেবে? তার ক্লাস নিতে গেলে তো অনেক ধরনের মানে কাঠখড় পোহাতে হবে, তাকে খাতা দেখতে হবে, রেজাল্ট তৈরি করতে হবে। সুতরাং এই আন্ডার গ্রাজুয়েটের এই সামান্য ক্লাস নেওয়ার জন্য কিন্তু তার তার এই জিনিস দরকার নেই। তার এই পিএইচডি স্টুডেন্ট এবং তার পোস্ট ডকই এনাফ ওই ক্লাস নেওয়ার জন্য। তো যার ফলে বাংলাদেশে হয়তো এটা হয়তো বা সম্ভব না, কারণ আমরা এই পর্যায়ে এখনো আসিনি। তবে আমার মনে হয় কিছু মানে ভাগ করে দেওয়া যেতে পারে, যে যার গবেষণার দিকে ইয়ে আছে একটু ভাগ করে, যে তার ক্লাস লোডটা যদি একটু কম থাকে, তাকে গবেষণাতে বেশি সময় দিলে অবশ্যই। কিন্তু তার মানে এই না আবার আপনি বাংলাদেশের সমস্যা, তো আবার অনেক যে গবেষণার তাকে যদি মনে করে যে গবেষণা করলে পরে আপনাকে ক্লাস নিতে হবে না, সে দেখবেন যে ক্লাসই নিবে না, সে গবেষণা। কিন্তু বলতে হবে যে গবেষণা করছে কি করছে না, সে আউটপুটটা তো তাকে দেখাতে হবে, যে দেখাতে গবেষণা হবে। করছে আমার বছর শেষে আমার এতগুলো পাবলিকেশন হচ্ছে, বা এত ফান্ডিং আমি বাইরে থেকে আনতে পারছি। তো তারা ওগুলো দেখাতে পারছে বলে কিন্তু তাদের ইউনিভার্সিটি তাদেরকে কোনো প্রেশার দেয় না, কারণ জানে যে তার কারণে আমার ইউনিভার্সিটিতে অনেক ফান্ডিং আসছে, অনেক ইনোভেশন হচ্ছে, অনেক পাবলিকেশন হচ্ছে। তো যার ফলে ইউনিভার্সিটি রাদার দে আর হ্যাপি যে সে আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক কিছু অনেক কাজ করছে। তো আমার মনে হয় বাংলাদেশের প্রথম সমস্যা হলো যে ছাত্র অনেক বেশি ভর্তি করায় আমরা এখন, এগুলো তো আরো বেড়ে গেছে আপনার। তো যার ফলে আমাদের এই বিষয়গুলোতে সরে আসতে অনেক সময় লাগবে, এবং অবশ্যই কিন্তু এটা বড় একটা প্রেশার। আমি নিজেও মনে করি যে আমার জন্য, বিশেষ করে যখন আমাদের রেগুলার সিচুয়েশন থাকে, আমরা অনেক ক্লাস টাস নিই, আমার গবেষণার কিন্তু অনেক ক্ষতি হয়, আমার পেপার পেপার অনেক পেন্ডিং থাকে, যে অনেক কাজ থাকে যেগুলো গবেষণা করা আছে কিন্তু আমি পাবলিশ করতে পারছি না, কারণ সেই সময়টা তো আমার নাই। ভালো মানের পাবলিকেশন করতে গেলে অনেক সময় দিতে হয়, সেই সময়টা আমরা কিন্তু অনেক সময় পাই না। এটা অবশ্যই একটা বাংলাদেশের জন্য সমস্যা। আবার এখানে স্যার এই কিছু ট্যাবু বা কিছু স্টিগমা আছে। সেটা হচ্ছে যে আমরা প্রায় হয়তো অনেকেই মনে করি যে আহ, আহ, যদি আপনি মনে করেন গবেষণায় যদি আলাদা সময়ও চান বা আবেদনও করেন, হয়তো বা অন্যান্য আসলে বিশ্ববিদ্যালয় বা সহকর্মীরা হয়তো ওইভাবে ভালো চোখে দেখে না আমাদের এখানে, যে না আমি ক্লাস নিব, আরেকজন ক্লাস কেন নিবে না, এটা একটা বিষয়। তারপরে আবার আছে যে এই যে আরএ শিপ, টিএ শিপ, এই যে জিএ শিপ, যে এই এই জিনিসগুলো কিন্তু আমাদের দেশে যদি হয়তো যদি আমাদের কোনো নিজের ক্লাসের, আমি যদি একটা স্টুডেন্টকে টিএ শিপ হিসাবে নিজের হয়তো বা সে তার ব্যক্তিগত অভিজ্ঞতা তার উচ্চশিক্ষার জন্য কাজে লাগবে, হয়তো যে এক্সপিরিয়েন্স, যে আমি একটা ল্যাবে বা অমুক প্রফেসরের টিএ হিসেবে ছিলাম, বা আমি একটা ওই আমার স্কুলে যে হিসাবে কাজ করেছি, আর হিসাবে কাজ করেছি, এটা হয়তো উচ্চশিক্ষা তার কিন্তু কাজে লাগবে। কিন্তু তা সত্ত্বেও কিন্তু অনেকে হয়তো বা আমাদের এই প্রাতিষ্ঠানিক কিছু নিয়ম নীতির সীমাবদ্ধতার কারণে এই জিনিসগুলো কিন্তু আসলে আমরা ভালো চোখে দেখি না এবং এলাও করি না। তো এটা কিন্তু, এটাও কিন্তু একটা পার্সেন্ট যে আমাদের ফান্ডিং এর প্রবলেম। ঠিক আছে, আমরা তো বাইরের মতন যে বাইরে থেকে পিএইচডি স্টুডেন্ট, পোস্ট ডক স্টুডেন্ট বা এমএসসি স্টুডেন্ট আমি জিএ আর এ হিসাবে রাখবো, এটা যেমন দিতে পারি না, কিন্তু আমাদের তো আসলে আরেকটা বিকল্প উপায় হিসাবেও আমাদের নিজেদের ছাত্রছাত্রীদের থেকে যারা ভালো কাজ করতে পারে বা যাদের আসলে আগ্রহ আছে, তাদেরকেও তো আর এ শিপ, জিএ শিপ, টিএ শিপ এগুলো দিয়ে
আমরা তো একটা ভিন্ন, মনে করেন আপনার দরজা যদি বন্ধ থাকে অন্তত জানালাও তো খুলতে হবে, সামহাও আমাদের তো কিছু উপায় বের করতে হবে। এই জায়গাগুলো কি স্যার আমাদের ইনোভেশন বা আমাদের একটু পরিবর্তন বা মাইন্ডসেটের পরিবর্তনের দরকার আছে কি? জি, জি, এটা এটা অবশ্যই দরকার আছে, এবং এটা মনে হয় এখন সেই সময় এসছে, কারণ যেহেতু গবেষণার দিকে আমরা মানে আস্তে 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 এগুচ্ছি। আহ, সত্যিকার অর্থে কি আমরা আমাদের যেসব গবেষণা প্রকল্পগুলো আমরা পাই এগুলো খুবই ছোটখাটো, এগুলো দিয়ে কিন্তু আমরা কোনো টিআর এগুলো দিতে পারি না, এবং আহ, আহ, কিন্তু বড় বড় প্রজেক্ট হলে সেগুলোতে যদি এই সুযোগগুলো থাকে ধরার, সেক্ষেত্রে হয়তো আমরা পারবো, কিন্তু সেটাও তো খুবই নগণ্য। কিন্তু সেক্ষেত্রে যদি ইউনিভার্সিটি, অবশ্যই তো মানে এটা তো খুবই অ্যাপারেন্ট যে একেবারে আমাদের যে এই সংকটটা যে রয়েছে, যে আমরা টিচিং লোড আমাদের অনেক বেশি। ইভেন মাঠে যখন আমরা কাজ করতে যাই তখন কিন্তু আমার এই যে আমার প্রতিদিন আমাকে মাঠে যেতে হয়, গিয়ে অবলোক করতে হয়, কি বলে কি আপনার সুপারভাইজ করতে হয় যে কি কাজ হচ্ছে, ছাত্ররা কি কাজ করছে। তো নিঃসন্দেহে কিন্তু যদি আমার একজন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট থাকতো, তাহলে কিন্তু আমি এই রিসার্চ অ্যাসিস্ট্যান্টকে আমি বলতে পারতাম যে তুমি এই আজকের এই কাজগুলো তুমি দেখাশোনা করো, বা তাকে ভাগ করে দিতে পারতাম যে এই কাজগুলো তুমি করো, যে কাজটা আমার মাঠে গিয়ে মানে দেখতে হয় যে কি হচ্ছে। তো এটা খুবই সামান্য একটা বিষয় যে ঠিক মতো কাজগুলো চলছে কিনা। এই কাজের জন্য কিন্তু আমাকে 2 ঘন্টা 3 ঘন্টা সময় নষ্ট না করলে হতো, সেই ক্ষেত্রে আমি আমার ল্যাবে বসে আমি পেপার লিখতে পারতাম বা অন্য কাজগুলো করতে পারতাম। তো নিঃসন্দেহে এই ধরনের যদি কোনো সুযোগ থাকতো, যারা মেধাবী মানে প্রকৃত মেধাবী তাদেরকে আমরা নিতাম। কিন্তু অনেক সময় আমরা প্র্যাকটিক্যাল ক্লাস নেই, ছোটখাটো এমন কিছু ক্লাস থাকে যেগুলো যেগুলোর জন্য আসলে সরি এত বড় কিছু দরকার হয় না। তো সেক্ষেত্রে আমি আমার যে টিচিং অ্যাসিস্ট্যান্ট তাকে বলতে পারতাম যে তুমি এই কাজগুলো করো। যদিও এগুলো খুব অবান্তর শোনা যাচ্ছে, বাংলাদেশে এই কালচারগুলো যেহেতু শুরু হয়নি, বিদেশে আমরা দেখেছি যে এগুলো খুবই কমন, এবং যার ফলে আপনার যারা প্রফেসর বা ওই লেভেলে আছে তাদের প্রেশারটা কিন্তু অনেক কম থাকে, উইদাউট স্যাক্রিফাইসিং দ্য কোয়ালিটি। কারণ হলো এতে কোনো কোয়ালিটি হেরফের হবে না, কারণ যেই কাজটা একেবারেই ছাত্রকে দিয়ে করানো সম্ভব, ছাত্র মানে আমি আমার মাস্টার স্টুডেন্টকে দিয়ে করাবো, এটা তো নিশ্চয়ই আন্ডার গ্রাজুয়েট এক্স্যাক্টলি। স্টুডেন্টকে দিয়ে করাবো না। তো তাদের তো কিছু না কিছু এক্সপিরিয়েন্স তাদের রয়েছে, তারা 4-5 বছর পড়াশোনা করে আসছে। তো এটা কিন্তু তারা এবং আমি তাকে কিন্তু সে দায়িত্বটা দিব যে দায়িত্বটা পালন ক্যাপাবল। করতে পারবে, আমরা সেভাবে খুঁজে বের করবো। কিন্তু সুতরাং আমি মনে করি না যাতে কোয়ালিটির কোনো হেরফের হবে, কিন্তু আমাদের উপরে লোডটা কিন্তু অনেক, জানি না হয়তো একসময় হবে, আজকে হয়তো এটা মানে অনেক আনকমন মনে হচ্ছে, কিন্তু একটা সময় হয়তো এটা হবে, এবং হলে পরে কিন্তু তখন আমাদের আপনি যে র্যাঙ্কিং বলেন আর সেন্টার অফ এক্সেলেন্স বলেন যাই বলেন, এগুলো কিন্তু তখনই আমরা কিন্তু অ্যাচিভ করতে পারবো, এছাড়া না। হ্যাঁ, অবশ্যই স্যার। আমরা যেহেতু আসলে আমরা চেষ্টা করছি যে আসলে বিশ্ববিদ্যালয়ে যেহেতু কথা বলছি গবেষণায়, তো এই জিনিসগুলো গবেষণা বিশ্ববিদ্যালয়গুলো আসলে ইন্টারন্যাশনালাইজেশনের বিষয় আছে। এই কারণেই কিন্তু এই প্রশ্নগুলো বা এই আঙ্গিকগুলো এখানে তুলে ধরা। আমরা বিশ্বাস করি যে আমরাও ঠিক আমরা যদি বিশ্বায়নের এই যুগে বিশ্বমানের প্রতিষ্ঠান গবেষক করতে চাই, আমাদের কিন্তু এই বিষয়গুলো অ্যাড্রেস করতে হবে, এই বিষয়গুলো আনতে হবে, বিকল্প নাই। গত সপ্তাহে আমি একটু ব্যক্তিগত সাইড কথা বলি, গত সপ্তাহে আমেরিকা আমি আমার বন্ধু আছে, ও পিএইচডি করছে। তো ওদের এখানে প্রচুর জি এবং আর এ শিপের কালচার, কিন্তু আমেরিকা আমেরিকা আমরা জানি যে আমেরিকা আছে, উচ্চশিক্ষায়, হ্যাঁ। হ্যাঁ প্রচুর উচ্চশিক্ষা বা পৃথিবীর মোটামুটি সবচাইতে প্রসিদ্ধ। তারা কিভাবে, তারা কি করে, তারাও কিন্তু পিএইচডি স্টুডেন্ট গুলোকে তারা কিন্তু ওই যে ক্লাসে পাঠায় ম্যাক্সিমাম। কিভাবে, ওই জি, যে একটা প্রফেসর হয়তো একটা লেকচার দেয়, ওদের অনেক ইনটেক নেয়। একটা একটা প্রফেসর দেখা গেছে বড় একটা ম্যাথস ক্লাসে তার একটা ক্লাস নেয়, এবং তার যে পিএইচডি স্টুডেন্ট বা পোস্ট ডক যারা করে তাদেরকে ওই ক্লাসে বসিয়ে রাখে। তো ওই ক্লাসটাই তারা কিন্তু আবার ছোট ছোট গ্রুপে, আবার যারা ক্লোজলি যাতে মেন্টরশিপটা পায়, ওই তাদের স্টুডেন্ট গুলোই যে তুমি এই ক্লাসটা এই জন্য করবে যে আমার, আমি দেখো আমি কি পড়াই সেটা তুমি ভালোভাবে বুঝবে, এবং ছোট ছোট গ্রুপে পরে এই ক্লাসটা আবার ডিসেমিনেট করবে। এবং এই কারণে রাইট। প্রচুর আর এ শিফট এসব লাগে, তো তার কাজটা কিন্তু একবারে কমে যায়। সে কিন্তু প্রত্যেক সেকশনে গিয়ে গিয়ে আরো ক্লোজলি, এতে কি হয়, কোয়ালিটিরও হয় না, যে সেও তো আবার ক্লোজ মেন্টরশিপটাও পাচ্ছে, কারণ তার যে টিচিংটা সেটাই কিন্তু ট্রান্সমিট করছে তার স্টুডেন্টরা, এবং তার কোন স্টুডেন্টরা যারা রাইট। পোস্ট ডক বা ডক্টরেট শিপে আছে। তো নিশ্চয়ই আমাদের এইগুলো হলে কিন্তু আসলেও কিছু জায়গায় যেহেতু আমাদের আর্থিক সীমাবদ্ধতা আছে, তো আমাদের এই মেকানিজম গুলো যদি আমরা ডেভেলপ করি, অনেক স্টুডেন্ট কিন্তু আছে যে বিনা টাকায় বিনা ইয়াতেই খালি সময়টা দিয়ে তার হ্যাঁ, হ্যাঁ, ইনভেস্টমেন্ট আছে। হিসেবে চায়। এটাও কিন্তু আমরা অনেক সময় এক্স্যাক্টলি, দেখা গেছে কি এলাও করতে পারি এক্স্যাক্টলি, না। ব্যক্তিগতভাবে এক্স্যাক্টলি। আমিও বলবো, কিছু স্টুডেন্ট বলে যে স্যার আমি আপনার সাথে কাজ করব। হুম, 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 এখন হুম, দেখা গেছে কি এটা একটা কিন্তু ওই যে আমাদের প্রশাসনিক বা একটা বললাম না, আমাদের দেশের একটা স্টিগমা আছে যে আমাকে অনেকে বলবে যে হয়তো সে কাজে ফাঁকি দেওয়ার জন্য হয়তো একটা স্টুডেন্টকে কাজ করিয়ে নিচ্ছে। এখন ওই স্টিগমা থেকে কিন্তু অনেক সময় কি তাকে আমি একটু বিনয়ের সাথে বা একটু কৌশলে না বলি, কিন্তু এই জায়গাটাতে কিন্তু আমাদের একটু দেখার অনেক সময় হয়েছে, হ্যাঁ, যে অনেকে আছে কি এখন বাইরে যখন পড়তে যায়,
আমাদের কিন্তু শুধু আমাকে হেল্প না, আমাদের বিশ্ববিদ্যালয়কে হেল্প, এবং ওই ছাত্রও কিন্তু যখন আমি যদি একবার একটা আমার প্যাডে যখন দিব যে সে আমার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছে, বাইরে একটা গবেষণা কিন্তু তার বড় একটা প্লাস পয়েন্ট হিসেবে সে কাজ করবে, এবং এই কারণে সে Exactly. বিনা বেতনে কিন্তু এটা করতে চায়। কিন্তু আমাদের এই অনুমোদনের যে বিষয়গুলো বা আমাদের দৃষ্টিকোণ থেকে কিন্তু আমরা এটা পারি না। সেটাই বললাম যে আমরা আমাদের বললাম আমাদের এখানে অনেক ছাত্ররা এরকম আসে, কিন্তু আমি তো তাকে অফিসিয়ালি কিছু তাকে একটা সার্টিফিকেটও দিতে পারি না, যে না তার একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিই, সেটাও কিন্তু আমরা দিতে পারি না। সুতরাং আমি মনে করি যে এখানে টাকা পয়সা বড় একটা ফ্যাক্টর, কারণ সে তো এমনিতেও পড়াশোনা করতো। অনেক ছাত্রই আসে, স্যার আপনার এখানে আমি কাজ করি। তো আমি তখন কি করি, সবাইকে তো এটা করতে পারি না, কেউ কেউ যদি আসে আমি বলি যে হ্যাঁ ঠিক আছে তুমি কাজ করো, কাজ করলে বড় জোর এমন হতে পারে যে আমার এখান থেকে যদি কোনো পাবলিকেশন হয় তখন তোমাকে হয়তো এখানে আমরা রাখতে পারবো, কিন্তু এর চেয়ে বড় কিন্তু কিছু আমরা করতে পারি না। সুতরাং এইটা একটা অবশ্যই একটা লিমিটেশন, এটা কিন্তু ইজিলি আমরা মানে এখানে তাদের কাছ থেকে নিয়ে আসতে পারি। স্যার অনুষ্ঠানের প্রায় শেষেই চলে আসছে, আমরা হয়তো দু একটা প্রশ্ন নিব, আর আরেকটা প্রশ্ন আপনার কাছে যেটা বলবো স্যার, আমরা যারা একটা তো আছে যে একাডেমিক জায়গা এবং গবেষক হিসাবে একাডেমি এবং গবেষক একটা দ্বন্দ্বের জায়গা থাকে, আরেকটা দ্বন্দ্বের জায়গা থাকে যারা গবেষণা, তাদের কিন্তু প্রচুর টাইম ডিভোট করতে হয় হ্যাঁ গবেষণায়। তো এইখানে কিন্তু আসলে আমরা যারা গবেষক তারা দিন শেষে আবার প্রত্যেকে কিন্তু একটা পরিবারও বিলং করি। তো এই যে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা এখানে কিন্তু অনেক বড় বিষয়, কারণ আপনাকে আপনার বিশ্ববিদ্যালয়ে টিচিং দেখতে হয়, গবেষণাতে অনেক মনোযোগের সাথে লম্বা একটা সময় দিতে হয়, আবার কিন্তু আপনার পরিবারকেও প্রায়োরিটি দিতে হয়। এখানে কিন্তু অনেকে দেখা গেছে পরিবারকে সময় দিতে গিয়ে পিএইচডি করা দেরি হয়ে যায়, বা হয়তো গবেষণায় ভালো সময় দেওয়ার জন্য। এই জায়গাটা আপনি একজন ভালো গবেষক হিসাবে, বা আপনি তো একটা উদাহরণ, আপনার এক্সপিরিয়েন্সে যদি বলেন তাহলে হয়তো বা এই দ্বন্দ্বটা প্রায় আমি দেখি অনেক এপিসোড অনেকে করে, যে এটা কিভাবে আসলে এই দ্বন্দ্বটার সলিউশন কি, বা এই জায়গাটার স্ট্র্যাটেজি কি হওয়া উচিত, কিভাবে দেখেন? এইটা তো আসলেই বড় একটা সমস্যা বাংলাদেশের জন্য, কারণ যেহেতু আমরা কিন্তু ফ্যামিলি লাইফ কিন্তু আমাদের অনেক রিচ, বাংলাদেশ বা আমাদের আশেপাশে আমরা সাবকন্টিনেন্টে যদি আমরা আমরা কিন্তু পরিবারকে অনেক গুরুত্ব দিই, এবং এটা কিন্তু আমাদের কালচারের একটা অংশ। তো কালচারের একটা অংশ হওয়ার কারণে আমরা যুগে যুগে এগুলো করে আসি, যার ফলে আমাদের কিন্তু অনেক, আমি দেখেছি আমাদের কলিগদেরকে, ইয়াং কলিগদেরকে দেখেছি, তারা ফ্যামিলির ধরেন একজন একটা আমাদের একটা ফিমেল কলিগ মনে করেন, তার ছোট বাচ্চা আছে, সে কিন্তু এখন চিন্তাও করছে না যে সে দেশের বাইরে গিয়ে সে পিএইচডি করবে। এমনকি বাংলাদেশেও সে যখন ক্লাস নিচ্ছে বা যখন যখন সে রিসার্চ করছে, তখন তার চিন্তা কিন্তু তার বাচ্চাটা কি করছে বা তার ওখানে কি সমস্যা হচ্ছে। তো যার ফলে বিদেশে কিন্তু বিদেশের তারা হয়তো অত বেশি তারাও কেয়ারিং, কিন্তু তাদের এই বিষয়গুলো তারা অনেকভাবে ম্যানেজ করতে পারে, যেমন তাদের নানান ধরনের ফেসিলিটিস আছে, যেমন ডে কেয়ার সিস্টেম আছে খুব ভালো, তাদের লাইফের সিকিউরিটি অনেক ভালো। হ্যাঁ, তো এই দিক দিয়ে কিন্তু তারা কিছু না কিছু পুষিয়ে নেয় আর কি। হুম। কিন্তু বাংলাদেশে কিন্তু আমরা একেবারে এই বিষয়গুলো থেকে কিন্তু আমরা অনেক মানে এদিক থেকে অনেক পিছিয়ে আছি আর কি। তো এই বিষয়গুলোর কারণে কিন্তু আমি অনেক দেখেছি অনেক মেধাবী তারা পরিবারকে, অথবা তার পরিবারে কেউ অসুস্থ বা ছোট বাচ্চা, আহ, বা বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে এই সমস্যাটা অনেক বেশি হয়। তারপরেও ছোট বাচ্চা না, শুধু একটা বাচ্চা ধরেন স্কুলে যাচ্ছে, সে যে একা একা স্কুলে যেতে পারবে সেই সিকিউরিটি কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু নাই, বা আমাদের এই পার্শ্ববর্তী দেশগুলোতে একই অবস্থা আমি মনে করি। কিন্তু আমি জাপানে পড়াশোনা করেছি, অস্ট্রেলিয়াতে পড়াশোনা করেছি, ওখানে কিন্তু এই সমস্যাগুলো ছিল না। তাকে আহ, তার যদি ছোট বাচ্চা থাকে তাকে স্কুলে দিয়ে এসে কিন্তু নিশ্চিন্তে আমি আমার গবেষণা করতে পারছি, কিন্তু বাংলাদেশে কিন্তু আপনি সেটা করা, তাকে আবার কখন আনতে যাবেন, তার কি সমস্যা হলো না হলো এগুলো নিয়ে আমাকে চিন্তা করতে হয়। তো যার ফলে অবশ্যই এগুলো নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হয়। তো এই বিষয়গুলোতেও কিন্তু মানে সাপোর্ট দেওয়া, আমি তো অনেক সময় বলি যে বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু ডে কেয়ার বা এই ধরনের সিস্টেম কিন্তু চালু করা যেতেই পারে, কারণ এটা কিন্তু বড় কোনো মানে ইস্যু না একটা বিশ্ববিদ্যালয়ের জন্য বা একটা গবেষণা প্রতিষ্ঠানের জন্য। হ্যাঁ, তো এই বিষয়গুলো তো আমাদের এখন নজর দিতে হবে, যদি আমি গবেষকদেরকে সেরকম সময় দিতে চাই বা তাদেরকে মানে কাজে উৎসাহিত করতে চাই, অবশ্যই তাকে স্ট্রেস ফ্রি রাখতে হবে, তার লাইফের সিকিউরিটি দিতে হবে। হ্যাঁ, এবং তাকে কিন্তু অন্যান্য বিষয় থেকে কিন্তু তাকে মানে কিছুটা হলেও কিন্তু রিলিজ করতে হবে, যে না আমি আমার গবেষণাতেই সময় দিব, বা টিচিং বলেন গবেষণা বলেন যাই বলেন না কেন, এইগুলোতে সময় দিতে হলে ফ্যামিলির লাইফ এবং সোশ্যাল লাইফকে কিন্তু আপনার ইজি করতে হবে। ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে, আমরা এখানে দু একটা প্রশ্ন নিব। মাসুদ চৌধুরী উনি আসলে একটু আহ, প্রশ্ন করেছেন যে আসলে বর্তমান আমাদের দেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে সরকারি চাকরির প্রতি একটা মানুষের ঝোঁক,
তো সেই জায়গায় থেকে আসলে গবেষক বিজ্ঞান ভিত্তিক সমাজ নির্মাণের পথে এটা অন্তরা হিসেবে সে দেখছেন, এবং সে বলতেছে আসলে এই চাকরির বাজারের যে ঝোঁক বা সমাজের যে চাপ চাকরিজীবী হওয়ার জন্য, সেইখান থেকে আসলে একটা গবেষণায় অনিশ্চয়তা বা গবেষক হয়ে ওঠার ক্ষেত্রে এখানে আসলে উপায় কি এই পথ উত্তরণের পথ, যে তরুণরা আসলে গবেষণায় ঝুঁকবে কেন এই এটা বাস্তবতায়? এটা সুন্দর প্রশ্ন করেছে একটা। কারণ হলো এটা অনেক গভীর একটা প্রশ্ন আসলে। এটার জন্য আলাদা পুরো একদিন আলোচনা আরেকটা করা যেতে সেশন। পারে। কারণ হলো আরেকটা সেশন। কারণ হলো আসলেই তো ঠিক যে গবেষণায় একটা মানুষ একটা কাজ করবে কেন? সেই কাজে যদি মানে আপনার সম্মান, আপনার সিকিউরিটি, তারপরে তার সুনাম যদি মানে না থাকে, তাহলে পরে সেই সেটাতে আসবে কেন? এখন যদি আমি দেখি যে না, আমি একজন গবেষক, আমাকে তো সবাই অনেক বেশি মানে কি বল প্রায়োরিটি দিচ্ছে, অথবা আমাকে সেটা আমার প্রতিষ্ঠানে হোক বা বাইরে হোক না কেন, সে গবেষণা করে তা সে অনেক মানে ভালো কিছু করছে। কিন্তু আমাদের সমাজেও কিন্তু মানে গবেষক বা সে একজন রিসার্চ অর্গানাইজেশনে আছে, সেটাকে কিন্তু তার চেয়েও কিন্তু একটা সরকারি চাকরি করলে কিন্তু তাকে অনেক বেশি ভালো চোখে ভ্যালু করা হয়। ভালো সমীহ করা হয়, সত্যি কথা যেটা। তো সেই ধরনের হুম। কালচার গুলো আগে তৈরি হতে হবে। সেটার জন্য আমাদের সোশ্যাল স্ট্রাকচার থেকে শুরু করে আমাদের মন মানসিকতা সবকিছুই দায়ী। তো ওই জিনিসগুলোতে আহ, মানে যখন আমাদের মানে উন্নতি হবে, তাহলে পরে অটোমেটিকই কিন্তু আমাদের ছেলেমেয়েরা গবেষণাতে আসবে, এবং গবেষণাকে অবশ্যই মানে সেই ধরনের আপনার প্রণোদনা বলেন আর একটা গবেষণা করলে তাকে একটা পুরস্কার দেওয়া হবে বা তাকে এই এক্সট্রা কিছু সাপোর্ট দেওয়া হবে। সেটা যখন সে পাবে, তখনই সে বুঝবে যে না, গবেষণা আমার জন্য ভালো। যখন দেখবে যে না, একই কথা, বরং গবেষণাতে আসলে তার অনেক সময় নষ্ট হবে। তো সত্যি তো, যার ফলে কিন্তু সে চায় যে না, আমি অন্যান্য চাকরি করি যেগুলোতে মানে সময় কম দিতে হবে, তাই না? একটা সরকারি চাকরি করলে সে 9টা থেকে 5টা পর্যন্ত অফিস করবে, তার কিন্তু আর কোনো টেনশন নাই। কিন্তু একজন গবেষক, তাকে টেনশন করতে হবে যে পরের দিন সকালে তার এক্সপেরিমেন্টটা কি ভালোভাবে সে পাবে তো, সেইটা তো। যার ফলে আসলে এই কারণে সে এইগুলোতে যেতে চায় না আর কি। যাই হোক, এটা অনেক গভীর একটা প্রশ্ন করেছে। এটা আরো বিস্তারিত আলাপ করা দরকার আর কি পরবর্তী। ধন্যবাদ স্যার। রনি ইবনে মাসুদ উনি অবশ্য প্রশ্ন করেনি, মন্তব্য করেছেন যে সে আন্ডার গ্রেডে পড়ে আহ, এবং তার রিসার্চে খুবই ঝোঁক আছে, এবং সেই কারণে সে বিনা পেমেন্টে, উইদাউট এনি পেমেন্ট সে কাজ করতে চায়। কিন্তু আসলে এটা আউটলুকে, দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনা দরকার, সে এভাবে মনে করে। না, অবশ্যই এটা আমি আহ, বিশ্বাস করি, এবং এটাই বলছিলাম আমরা যে এরকম অনেক ছাত্র আমরা পাই। হ্যাঁ, তো রনির মতন অনেক ছাত্র আমরা পাই, এবং অবশ্যই তাদেরকে মেন্টরিং করতে হবে। মিকাল হুসাইন উনি এখানে আরেকটা প্রশ্ন করেছেন, স্যার আমরা কি শিক্ষক রাজনীতির জন্য ভালো গবেষক ও ছাত্র হারিয়ে ফেলছে কিনা? সে খুব কঠিন একটা প্রশ্ন করেছে আসলে, যদিও এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যে আজকের অনুষ্ঠানের সময় অনেক কম, এটা নিয়ে বিস্তারিত আলাপ করতে চাই না। তবে সম্ভবত কিছু হারিয়ে ফেলছি আমরা। হ্যাঁ, আমি এটা দিয়ে শেষ করতে চাই আর কি। এটা নিয়েও বিস্তারিত আলাপ করা যাবে হয়তোবা, কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা। কিন্তু অবশ্যই রাজনীতিকে আমি কখনোই নেগেটিভলি দেখছি না, কিন্তু সেটা রাজনীতি যখন কারো ফেভারে যায় বা কারো কোনো একটা উদ্দেশ্য হাসিল করার জন্য হয়, তখনই এই সমস্যাগুলো আসলে হয় যে ভালো গবেষক বা ছাত্র হারিয়ে ফেলি। এই কারণে কারণ রাজনীতি খারাপ কিছু না, কিন্তু আমরা তো এখন পেপার পত্রিকা পড়লেই অনেক কিছু দেখতে পাই, আমরা সবাই এগুলো জানি। তবে আমার মনে হয় এই বিষয়গুলো থেকে আসলে রাজনীতির প্রভাব বা এই প্রভাবগুলো যদি যত বেশি দূরে থাকবে, তত গবেষকরা ভালো করবে এবং ছাত্ররা তত ভালো করবে। যদি এটা হয়েও থাকে, তাহলে আমি মনে করি যে এখান থেকে আমাদের সরে আসা উচিত। তাহলে পরে ভালো ছাত্ররা কিন্তু গবেষক হতে চাইবে, যখন দেখবে যে তার ভালো ছাত্র হলে, ভালো গবেষক হলে তার চাকরির ক্ষেত্রে হোক, সে টিচিং প্রফেশনে যদি আসে, সেখানে যদি সে একটা ভালো স্কোপ পাওয়ার সম্ভাবনা থাকে, তখনই কিন্তু সে আহ, এইগুলো করতে চাইবে। তো অবশ্যই আমি আশা করব যে এই শিক্ষক রাজনীতি বলে না বা যে কোনো মানে খারাপ রাজনীতি আমি যদি বলি, সেটা যদি যে কোনো শুধু গবেষণা না, যে কোনো কাজে খাত থেকে অন্তরায়। যদি দূরে থাকে, কাজের অন্তরায় অবশ্যই। তবে আমি কিন্তু খারাপ রাজনীতির কথা বলছি, রাজনীতির কথা বলি নাই। কারণ কেউ যদি খারাপ উদ্দেশ্যে এটাকে ব্যবহার করে, তাহলে পরে অবশ্যই সেটা গবেষকদের জন্য একটা নেগেটিভ ইস্যু। ধন্যবাদ স্যার। তো আমাদের আজকে অনুষ্ঠানে আমরা একবারে শেষ করেছি স্যার। অনেক আমরা চেষ্টা করেছি স্যার থেকে পুরো ইনসাইটস, গবেষণার যে বিষয়গুলো তুলে আনতে। নিশ্চয়ই আমরা এই ব্যাপারে হয়তো বা কিছুটা সাকসেসফুল হয়েছে, আমরা এই কমেন্ট দেখে বুঝতেছি।
তো আমরা স্যারকে অনেক ধন্যবাদ এই 1 ঘন্টার সময় আসলে আমাদের জন্য ব্যয় করা। আমি জানি স্যার আপনার 1 ঘন্টা আসলে বের করা অনেক মুশকিল এই গবেষণা এবং আপনার যে বর্তমান প্রেক্ষাপটে। তো তারপরেও আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং দর্শক আপনারা এই 1 ঘন্টা আসলে আমাদের সাথে কাটিয়েছেন, এই জন্য আপনাদেরকেও ধন্যবাদ। তো সাথে সাথে আমাদের আজকে আসলে বছরের এটা সর্বশেষ এপিসোড। আবার ইনশাল্লাহ দেখা হবে আগামী এপিসোডে। তো নববর্ষের শুভেচ্ছা, এবং আমাদের ঠিক জানুয়ারির 1 তারিখে আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, এবং এই আগামী 2021 সালের ঠিক প্রথম জানুয়ারিতে আমাদের নেক্সট এপিসোড নাম্বার 27, যেখানে আসলে আমাদের পরের এপিসোডে থাকবেন প্রফেসর আদ্রিয়ানা। উনি ন্যাশনাল ইউনিভার্সিটি অফ পলিটিক্যাল স্টাডিজ অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, রোমানিয়া, ইউরোপ থেকে জয়েন করবেন। তো আমরা আশা করি ওই পর্বে আপনাদেরকে সবাইকে আবারও আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের গবেষণা এবং শিক্ষার শুভকামনা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ।